সাউন্ড আসতেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি মোহাম্মদ হারুনুর রশিদ উজ্জ্বল, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, আদর্শ কলেজ দিনাজপুর, মেন্টর অ্যান্ড সিইও, ইজি বায়োলজি। আজকে আমরা ইজি বায়োলজির 19তম নিবন্ধন কেন্দ্রিক লাস্ট অ্যান্ড ফাইনাল কোর্সের লেকচার নাম্বার 6, অর্থাৎ আমরা ষষ্ঠ ক্লাসে চলে আসছি। আমরা এর আগে 5টা লেকচার শেষ করেছি। 5টা লেকচারে আমরা একটা অধ্যায় কোষ অঙ্গাণু, কোষ বিভাজন, টিস্যু এটা শেষ করেছি। এই অধ্যায়টা মোট 4টা পরীক্ষা আমরা নিয়ে ফেলেছি অলরেডি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি। আশা করছি আপনাদের ভয়েস শুনতে এবং ভিডিও দেখতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আজকে ক্লাসটা একটা খুবই ইন্টারেস্টিং ক্লাস। আপনারা বায়োলজির অনেক বিষয় খুব সহজভাবে বুঝতে পারবেন। আমরা সহজভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যে বিষয়গুলো আপনাদের কাছে দুর্বোধ্য আমরা সেগুলো ইজি ভাবে উপস্থাপন করার কাজ করছি। এটা ইজি বায়োলজির কাজ মূলত বলতে পারেন। ওকে, ফার্স্টলি আমরা আমাদের সিরিয়ালে এগোতে চাই। সাধারণত ঈদের মাঝখানে আমাদের বেশ কিছুদিন ব্রেক ছিল। দিনের সংখ্যাটা মোটামুটি 2 সপ্তাহের মতো। এর মাঝখানে অবশ্য আমরা পরীক্ষাও নিয়েছি। অনেকে এখনো যে সমস্যাগুলো করে থাকেন সেটা হচ্ছে যে ক্লাসগুলা কোথায় খুঁজে পাবো, পিডিএফ কোথায় খুঁজে পাবো। আমরা আপনাদেরকে ফার্স্টলি সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করি। ওকে, ফার্স্টলি হচ্ছে আপনারা ক্লাস কোথায় পাবেন আমরা একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। যখন আমাদের ক্লাস শুরু হবে, আমাদের ক্লাস শুরু হলে আমরা ক্লাসের লিঙ্কটাকে কিন্তু মেসেঞ্জার গ্রুপে আমরা সরবরাহ করে থাকি। ওকে, দেখেন আমাদের ক্লাস শুরু হওয়া মাত্রই আমাদের যিনি অ্যাডমিন আছেন তিনি কিন্তু ক্লাসের লিঙ্কটা এখানে সরবরাহ করেছেন, করে তিনি বলেছেন সবাই জয়েন করেন ক্লাস। আপনাদের আমাদের 19তম নিবন্ধন কেন্দ্রিক 4টা গ্রুপ আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা গ্রুপেই কিন্তু আমরা এরকম মেসেজগুলো প্রদান করেছি ক্লাস শুরু হওয়ার সাথে সাথে, ঠিক আছে? দ্বিতীয়ত যে কোশ্চেনটা হচ্ছে যে ক্লাসগুলো হয়ে গেছে আমরা সেগুলো পাবো কোথায়? আমরা আপনাদেরকে সেগুলো একটু দেখানোর চেষ্টা করে থাকি। একটু দেখাই যে আপনারা সেগুলো কোথায় পাবেন। আমরা একটু দেখাই, ঠিক আছে? এই যে 19তম নিবন্ধন জীববিজ্ঞান আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এই গ্রুপে প্রবেশ করলে আমাদের কোর্সে অলরেডি 826 জন ভর্তি আছেন, ঠিক আছে? এই কোর্সে আপনারা আমাদের আজকে ক্লাসও দেখতে পাচ্ছেন। এই জায়গাতে আপনাদের অ্যানাউন্সমেন্ট যেখানে আছে, আপনার অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আপনারা কিন্তু প্রয়োজনীয় যেসব কোশ্চেন আছে আপনাদের তার অ্যান্সার গুলা কিন্তু এখানেই পাবেন। আসেন আমরা যে অ্যানাউন্সমেন্টে ক্লিক করলাম, দেখেন এই জায়গায় লাস্ট অ্যান্ড ফাইনাল কোর্স এক্সাম লিংক, আমাদের যে কয়টা এক্সাম অলরেডি হয়ে গেছে, 4টা এক্সাম অলরেডি হয়ে গেছে, 4টা এক্সাম কিন্তু এখানে লিংক দেওয়া আছে। এই দেখেন লাস্ট অ্যান্ড ফাইনাল কোর্সের লাইভ ক্লাস, যে ক্লাসগুলো হয়েছে আমাদের ওরিয়েন্টেশন হয়েছে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 5 আরেকটা সম্পূরক ক্লাস ছিল, সবগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে সাজানো আছে। আপনারা যখন এখানে ক্লিক করবেন আপনাদের কিন্তু ক্লাসে সরাসরি নিয়ে যাবে। এই দেখেন সরাসরি কিন্তু আপনাদেরকে ক্লাসে নিয়ে যাবে। বোঝা গেছে? সরাসরি কিন্তু আপনাদের ক্লাসে নিয়ে যাবে। এইটা হচ্ছে প্রসেস। আচ্ছা, এখন যদি আমরা দ্বিতীয়ত আসি যে পিডিএফ কোথায় পাবো, ঠিক আছে? পিডিএফটাও একটু আপনাদেরকে দেখাই দিই। ঘুরে ফিরে আমরা একটু মেসেঞ্জার গ্রুপে ক্লিক করে আপনাদেরকে একটু পিডিএফ দেখানোর চেষ্টা করি। মেসেঞ্জার গ্রুপে দেখেন আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ক্লাস নেওয়া শুরু করেছি। দ্বিতীয় অধ্যায়ের মোট 2টা পিডিএফ কিন্তু আমরা অলরেডি গ্রুপে দিয়েছি। আপনারা যে যেটা গ্রুপে আছেন দেখেন, প্রথমে একটা পিডিএফ দেখাই। এই যে দেখেন, এই যে ইজি বায়োলজি 2 পিডিএফ, এটা একটা, এখানে নোট আছে এবং এমসিকিউ আছে, এটা আপডেট পিডিএফ, ঠিক আছে?
এবং দেখেন এই যে এনটিআরসি বায়োলজি 2, এই যে মোট 2টা পিডিএফ কিন্তু আমরা সরবরাহ করেছি। এই পিডিএফ গুলোতে আপনাদের যা যা প্রয়োজন তার সবকিছু কিন্তু এখানে পাবেন, ঠিক আছে? তার সবকিছু কিন্তু এখানে পাবেন। এখন যদি আপনার এর আগের পিডিএফ গুলো দেখার চেষ্টা করেন, তাহলে হচ্ছে এই যে মেসেঞ্জার গ্রুপের যে আইকনে ক্লিক করলেন, যে মেসেঞ্জার গ্রুপ আছে এই যে আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? এই আইকনে ক্লিক করলে দেখেন এই যে আমাদের ভিউ অল মিডিয়া ফাইলস এন্ড লিঙ্কস আছে, এখানে ক্লিক করলে আপনি ফাইলসে ক্লিক করলে ফাইলস পেয়ে যাবেন, এই যে পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে? কথা আপনি লিঙ্কসে ক্লিক করলে লিঙ্ক পেয়ে যাবেন। এই হচ্ছে অবস্থা। তৃতীয়ত আরেকটা যদি আপনাদেরকে আমরা সুখবর দেওয়ার চেষ্টা করি, আপনাদের হয়তো আর খুব বেশি কষ্ট করতে হবে না, ঠিক আছে? আমরা যতদূর সম্ভব দ্রুত আপডেটের কাজ করতেছি। যদি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ব্রাউজারটা গেল কোথায়, ব্রাউজার খুঁজে পাচ্ছি না। ওকে, এই যে আমরা যদি এখানে একটু দেখেন দেখি egbiologyBD.com, দেখেন এআই আমাদের সম্পর্কে কি বলতেছে একটু দেখেন। এআই কি বলতেছে আমাদের সম্পর্কে, গুগল এআই কি কি বলতেছে। আচ্ছা, এটা কেন বলতেছে? আমাদের অলরেডি কিন্তু ওয়েবসাইটের কাজ প্রায় শেষের দিকে, ঠিক আছে? খুব শীঘ্রই আমরা ওয়েবসাইটটাকে আপনাদের সামনে উন্মোচন করতে পারবো, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা যেটা আছে, এরপর থেকে হয়তো 1 সপ্তাহের মধ্যেই আপনারা আপনাদের সকল কিছু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, কোনো ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে কাজ চলছে, আপনারা সকল কিছু পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মধ্যে, egbiologyBD.com। ওকে, আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি চলে যাবো ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, বই কখন পাবেন? বই পাবেন হচ্ছে আপনারা বই তো অবশ্যই পাবেন, বই পাবেন সার্কুলারের পর। সার্কুলার আগে কোনোভাবে বই নিয়ে আসবো না ভাই, সার্কুলার আগে কোনোভাবে বই নিয়ে আসবো না, বই পাবেন সার্কুলারের পর। আপনাদের কোনো আরো একটু 2-1টা কোশ্চেন নিতে চাই, একটু বলেন দেখি কোনো সমস্যা আছে কিনা। আপনাদের 2-1টা কোশ্চেন নিতে চাই, একটু সমস্যা আছে কিনা একটু বলবেন। ওকে, এই যে আমরা আমাদের এই জায়গায় আসলাম, ঠিক আছে? এই জায়গায় আসলাম আমরা এখন, যে আপনাদেরকে যে বলছিলাম যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখব যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়তে হচ্ছে কি কি, অর্থাৎ সিলেবাস, যেটা সিলেবাসের মধ্যে কি কি আছে আমরা একটু এটা এই মুহূর্তে একটু দেখব। ওকে, ফোনটা দেখিয়ে দিই। ওকে, তাহলে আমরা কি করি, আমরা একটু সিলেবাসে দেখার চেষ্টা করি। অধ্যায়ের নাম হচ্ছে কি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির বাংলা কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। ট্যাক্সোনমি অর্থ শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণীবিন্যাস কিন্তু নয়, শ্রেণীবিন্যাস বিদ্যা। আচ্ছা, এই শ্রেণীবিন্যাস বিদ্যায় আমাদের কি কি জানতে হচ্ছে? কনসেপ্ট অফ ট্যাক্সোনমি, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার, অর্থাৎ শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণীবিন্যাস এবং নামকরণ এর ধারণা। দ্বিতীয়ত ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে, ক্লাসিফিকেশন অর্থ হচ্ছে কি শ্রেণীবিন্যাস, এর মধ্যে কি কি আছে? আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস, এর মধ্যে আছে থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, এর মধ্যে আছে বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস। ফাইলোজেনেটিক অর্থাৎ কি জাতিজনিত শ্রেণীবিন্যাস, এর মধ্যে কি আছে? এংলার প্রান্টনের শ্রেণীবিন্যাস। ওকে, এরপর কি আছে? 5 কিংডম ক্লাসিফিকেশন, পঞ্চরাজ্য বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস, বিজ্ঞানী হুইটেকার এর রচনায় মার্কুলিসের সংশোধনী যে শ্রেণীবিন্যাসটা আছে। এরপর কি? নন কর্ডেট আপ টু ফাইলা,
অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস আছে আপ টু ফাইলা অর্থাৎ পর্ব পর্যন্ত, এবং কর্ডেট মানে মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস আপ টু ক্লাস মানে শ্রেণী পর্যন্ত। এটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের সিলেবাস এইটা। শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণীবিন্যাস নামকরণের ধারণা, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস থিওফ্রাস্টাসের, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস হচ্ছে বেন্থাম-হুকারের, কৃত্রিম শ্রেণীবিন্যাস থিওফ্রাস্টাসের, জাতিজনীয় শ্রেণীবিন্যাস এংলার প্রান্টলের, মার্গুলিস এবং হোয়াইট টেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এরপরে যেটা আছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। জাস্ট হচ্ছে এইটুকু, একটু বলেন যে শ্রেণীবিন্যাসটা বুঝছেন কিনা। ঠিক আছে, একটু বলেন যে শ্রেণীবিন্যাসটা বুঝছেন কিনা। সার্কুলার বিষয়ে আমার কিছু বলার নাই। যখন মন চাইবে এনটিআরসি কর্তৃপক্ষ তখন সার্কুলার দেবে ভাই, এখানে অ্যাকচুয়ালি আমার কিছু বলার নাই আসলে। ওকে ওকে, বুঝছি স্যার। আচ্ছা, ক্লাসটা গুরুত্বপূর্ণ ক্লাস, আপনার ক্লাসটাকে হচ্ছে শেয়ার করে রেখে দিতে পারেন। আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ক্লাসের মধ্যে। সরাসরি ক্লাসে যাচ্ছি, একটু পরিপূর্ণ মনোযোগ লাগবে আপনাদের। ঠিক আছে, আমরা তো আপনারাই তো বলেন যে আমরা এমন ভাবে পড়াই যেন আপনাদের পড়াশোনাগুলো ক্লাসেই সম্পূর্ণ হয়ে যায়, তাই কিনা? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। আসেন, শ্রেণীবিন্যাস। এখন পর্যন্ত আবিষ্কৃত জীব এর সংখ্যা, এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাণীর সংখ্যা প্রায় 15 লক্ষ, উদ্ভিদের সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি। অর্থাৎ এই সুবিশাল মহাবিশ্বে বা বিশ্ব জগতে প্রায় 20 লক্ষ জীব বিচরণ করছে। এই সবগুলো জীবকে কিন্তু সহজে মনে রাখা অনেক কষ্টের, মনে রাখা অত্যন্ত কঠিন বা সহজ নয়। এই সুবিশাল জীব জগতে যে জীবগুলো আছে, এই জীব সমূহকে তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি ধাপে উপধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। আবারও বলছি, দেখেন, এই সুবিশাল জীব জগতের জীব সমূহকে তাদের সাদৃশ্যের ভিত্তিতে রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি ধাপে উপধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। বুঝা গেছে? এখন আসেন, এই বিশ্বজগতের মধ্যে সবার আগে শ্রেণীবিন্যাস করেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বৈজ্ঞানিক ভিত্তিতে সবার আগে জীবসমূহকে শ্রেণীবিন্যস্ত করেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ওকে, আচ্ছা, তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি এটা কি? শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি সেটা কি? শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমিটা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে হচ্ছে, জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি বলে। জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি বলা হয়ে থাকে। এখন যেটা প্রশ্ন হচ্ছে, শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? যেহেতু সবার আগে শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সেহেতু বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়। কি বলা হলো? যেহেতু সবার আগে শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সেহেতু বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়। তাহলে জনককে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা,
একটু কমেন্ট করবেন এই পর্যন্ত যে সমস্যা আছে কিনা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করবেন। ওকে, যতটুকু আলোচনা করা হলো ততটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আমরা এবার আসবো কোথায়? শ্রেণীবিন্যাসের একক। শ্রেণীবিন্যাসের একক, শ্রেণীবিন্যাসের একক গুলা হচ্ছে যে এই যে যদি আমরা ইংরেজিতে লিখি, একটু আগে বাংলা লিখলাম কিংডম, তারপর হচ্ছে ডিভিশন, ডিভিশন প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ফাইলাম, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। 1 2 3 4 5 6 কিংডম, ডিভিশন, আর ক্লাস কোথায় গেল? ক্লাস যে লেখা হয়নি এখানে, ক্লাস। আচ্ছা, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে এই সাতটা হলো কি? এই সাতটা হচ্ছে কিন্তু শ্রেণীবিন্যাসের ধাপ। কি বলা হচ্ছে এগুলা? শ্রেণীবিন্যাসের কি ধাপ বা একক। তাহলে এক্ষেত্রে যে প্রশ্নটা হচ্ছে, শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক কোনটা? সর্বোচ্চ একক হচ্ছে কিংডম, মানে কি রাজ্য। রাজ্য হলো শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক। তাহলে যদি বলা হয় শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কোনটা? স্পিসিস বা হচ্ছে প্রজাতি। স্পিসিস ও প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক। ওকে, এই স্পিসিসকে শ্রেণীবিন্যাসের মৌলিক এককও বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? মৌলিক একক বলা হয়ে থাকে। ওকে, তাহলে এখানে কি কোশ্চেনটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ এককের নাম কি? রাজ্য বা কিংডম। সর্বনিম্ন এককের নাম কি? প্রজাতি। ঠিক আছে কিনা? এখন এগুলাকে যে আমরা একক বলতেছি, কিংবা বাংলায় বলতেছি কি ধাপ বলতেছি মনে রাখার জন্য, তবে সাইন্টিফিক ভিত্তিতে শ্রেণীবিন্যাসের ভাষায় এগুলাকে বলা হয় ট্যাক্সন। কি বলা হয়? এক বচনে ট্যাক্সন বলা হয়। এক বচনে কি বলা হয়? ট্যাক্সন। এবং বহু বচনে বলা হয় ট্যাক্সা। কি বলা হয়ে থাকে? এক বচনে ট্যাক্সন বলে, বহু বচনে ট্যাক্সা বলে। তাহলে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক জানলাম, সর্বনিম্ন এককও জানলাম। শ্রেণীবিন্যাসের একক বা ধাপ সমূহকে বলা হয়ে থাকে এক বচনে ট্যাক্সন, বহু বচনে ট্যাক্সা বলা হয়ে থাকে। তাহলে এই তথ্যটা অনুসারে স্পিসিস একটা ট্যাক্সন, জেনাস একটা ট্যাক্সন, ফ্যামিলি একটা ট্যাক্সন, অর্ডার একটা ট্যাক্সন, ক্লাস একটা ট্যাক্সন, ডিভিশন একটা ট্যাক্সন, এবং এর পাশাপাশি কিংডমও কিন্তু একটা ট্যাক্সন। এখন আসেন শ্রেণীবিন্যাসটা গঠিত হওয়ার নিয়মটা কি? বেশ কিছু প্রজাতি মিলে গঠিত হয় একটা গণ, বেশ কিছু গণ মিলে গঠিত হয় একটা গোত্র, বেশ কিছু গোত্র মিলে গঠিত হয় একটা অর্ডার, বেশ কিছু অর্ডার মিলে গঠিত হয় একটা ক্লাস, বেশ কিছু ক্লাস মিলে গঠিত হয় একটা ডিভিশন, বেশ কিছু ডিভিশন মিলে গঠিত হয় একটা হচ্ছে কিংডম। এটাই কিন্তু গঠিত হওয়ার প্রসেস বা পদ্ধতি। একটু বলেন কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে, কোনো সমস্যা আছে না আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। শ্রেণীবিন্যাসের যে একক সমূহ যেগুলো পড়ানো হলো বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। যেখানে সেটা আমার সমস্যা আছে সেটা আমরা দেখবো। এখন আসেন এই যে প্রজাতি, এর ইংরেজি নাম কি? স্পেসিস। কি নাম? ইংরেজি নাম হচ্ছে স্পেসিস। বিজ্ঞানী জন রে, বিজ্ঞানী জন রে এই যে স্পেসিস শব্দটার প্রবর্তন করেন। বিজ্ঞানী জন রে, বিজ্ঞানী জন রে কি করেন? এই স্পিসিস শব্দটার প্রবর্তন করেন। এখন স্পিসিসকে আমরা বলতেছি কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক, পাশাপাশি শ্রেণীবিন্যাসের মৌলিক একক। কি বলতেছি আমরা একে? আমরা একে বলতেছি সর্বনিম্ন একক, আমরা একে বলতেছি মৌলিক এককও কিন্তু আমরা এটাকে বলতেছি। কাকে বলতেছি? প্রজাতি বা স্পিসিসকে আমরা বলতেছি। তাহলে কথাটা হচ্ছে স্পিসিসটা কি? স্পিসিসটা হলো সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব, সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অন্যদের সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম নয়। ঠিক আছে, যেমন এই যে এটা একটা দিলাম হচ্ছে জীব, এটা একটা জীব। আমরা একটু দেখার চেষ্টা করলাম আর কি, যে এটা হচ্ছে ধান গাছ, এটাও ধান গাছ,
তাহলে কি হবে, এই দুইটা ক্রস ঘটালে কিন্তু এই দুটো নিষেকের ফলে কিন্তু কি হবে, ধান গাছের কিন্তু সৃষ্টি হবে, তাই কি না? তাহলে এরা হচ্ছে কি প্রজাতি। এখন যদি আমরা এমনটা করি, ধান গাছের পুংগ্যামেট, গম গাছের পুংগ্যামেট যদি আমরা মিলন ঘটানোর চেষ্টা করি, সন্তান তো উর্বর সন্তান হবে না। যেমন গরু গরুই হচ্ছে কি প্রজাতি, গরুই গরুই মিলনের ফলে কি হবে, বাছুর হবে, তাই কিনা? গরুটা হচ্ছে কি প্রজাতি। এখন যদি আমরা চেষ্টা করি গরু আর ছাগল মিলে নিষেক ঘটানোর, তাহলে কি বাছুর হবে, সন্তানটা উর্বর হবে? হবে না। বিকজ গরু একটা আলাদা প্রজাতি, ছাগলটা হচ্ছে একটা আলাদা প্রজাতি। এখন বলেন কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত বলেন, একটু দ্রুত বলেন সমস্যা আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্ট করেন সবাই, একটু সবাই কমেন্ট করেন যে কোনো সমস্যা। শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণীবিন্যাসের জনক, শ্রেণীবিন্যাসের একক, প্রজাতি, ধাপ সমূহ যেগুলো পড়ানো হলো, যেগুলো আলোচনা হলো, সেগুলো বুঝতে পেরেছেন কিনা আমরা একটু কমেন্ট চাচ্ছি আপনাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যাবো কোথায়? আমরা কিন্তু এবার যাব হচ্ছে জীবের নামকরণে যাব। জি, ক্লিয়ার। আচ্ছা, একটু ধৈর্য নিয়ে থাকবেন, যেহেতু ক্লাস টাইমটা একটু অনেক বেশি হবে, ঠিক আছে? একটু ধৈর্য নিয়ে ক্লাসে থাকবেন, বিকজ একটু লম্বা ক্লাস হবে, হ্যাঁ? এবং আপনাদের কোনোটা না বুঝেই কিন্তু সামনের দিকে যাওয়া হবে না। জীবের নামকরণ এর ইংরেজি ইংরেজি হচ্ছে কি নোমেনক্লেচার, তাই না? জীবের নামকরণ এর ইংরেজি কি নোমেনক্লেচার। আচ্ছা, এক্ষেত্রে যে প্রসেসটা হচ্ছে যে এই বিশ্ব জগতে প্রায় 3000-এরও বেশি ভাষা বা ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রচলিত আছে, আছে কিনা? বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, পশতুন, তাই কিনা? দিবেহি, গুর্খা, এই ভাষাগুলো প্রচলিত আছে কিনা? আছে কিনা? আচ্ছা, এখন সাপোজ আমি বাংলা ভাষার কথা বলি। এখন আমি যদি চলে গেলাম সাপোজ লাতিন আমেরিকায়, ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এইসব দেশে চলে গেলাম, চলে গিয়ে আমি মানুষ বলতেছি, মানুষ মানুষ, তাই কিনা? কিংবা আমি দূর্বাঘাস দেখলাম, তাকে বলতেছি এটা দূর্বাঘাস, এরকমটা হয় কিনা? মৌমাছি দেখলাম, আমাদেরকে বলছি মৌমাছি, তারা কি এগুলা বুঝতে পারবে? পারবে না। এখন এই কথাগুলা, এই যে দূর্বাঘাস, মৌমাছি, মানুষ, ওদের যদি ল্যাটিন ভাষায় বলে, আমরা কি বুঝতে পারবো? আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে এটাকে, এখন এই জীব সমূহকে একটা ইউনিক নামকরণ করার জন্য, ইউনিক নাম দেওয়ার জন্য একজন বিজ্ঞানী চেষ্টা করেছিলেন। সেই বিজ্ঞানীটা কিন্তু হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি চিন্তা ভাবনা করেছেন জীব সমূহকে এমনভাবে নামকরণ করা উচিত সারা বিশ্ব যেন একটা নামেই চেনে। বুঝা গেছে? সারা বিশ্ব যেন কি কি চেনে? একটা নামেই যেন সারা বিশ্ব চেনে। যেমন যদি বলা হয় হোমোসেপিয়ান্স, সারা বিশ্বে যারা পড়াশোনা করেছে তারা হোমোসেপিয়ান্স বলতে কিন্তু মানুষকেই বুঝবে। যদি বলা হয় এপিস ইন্ডিকা, যারা পড়াশোনা করেছে এপিস ইন্ডিকা বলতে কিন্তু এরা মৌমাছিকেই বুঝবে। ঠিক আছে কিনা? তাহলে জীবসমূহকে সারা বিশ্বে পরিচিত করার জন্য একটা ইউনিক নামকরণের প্রয়োজনীয়তা থেকে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কি করেন? জীবসমূহের নামকরণ সর্বপ্রথম চেষ্টা করে থাকেন। তিনি এই নামকরণ পদ্ধতিগুলা কিন্তু তার একটা বইয়ে লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে কি স্পেসিস প্লান্টারাম। স্পেসিস প্লান্টারাম বইয়ে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, কি নাম? ক্যারোলাস লিনিয়াস কি করেন? যে নামকরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। জীবের নামটা কিভাবে হওয়া উচিত, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ ইত্যাদি সম্পর্কে তিনি কিন্তু আলোচনা করেছিলেন। ওকে, আচ্ছা,
যদি আমরা এরপর যাই, এখন জীব বলতে তো আমরা বুঝি উদ্ভিদ আছে, আর কি আছে? প্রাণী আছে, আছে কিনা? উদ্ভিদ আছে, প্রাণী আছে। উদ্ভিদ প্রাণীতে কিন্তু বিস্তর একটা পার্থক্যও আছে, ঠিক আছে কিনা? এখনকার সময়ে বিজ্ঞানীরা মনে করে থাকেন উদ্ভিদ এবং প্রাণী যেমন আলাদা, ঠিক একই রকম ভাবে ছত্রাক, শৈবাল এরাও কিন্তু আলাদা, এটা কিন্তু মনে করে থাকেন, ঠিক আছে? এখনকার আধুনিক সময় অনুসারে বিজ্ঞানীরা মনে করে থাকেন উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, শৈবাল এরা পরস্পর ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী, এদের কারোর সাথে কারোর সেরকম কোনো সম্পর্ক নাই। আগেরকার সময় মনে করা হতো যে ছত্রাক ও উদ্ভিদ, শৈবাল ও উদ্ভিদ, আবার কি ব্রায়োফাইট, টেরিডোফাইট, নগ্নবীজি, আবৃতবীজি এরাও কিন্তু উদ্ভিদ, কিন্তু আধুনিক ধারণা অনুসারে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন এই জীবের নামকরণে কিন্তু প্রধান পদ্ধতি হচ্ছে দুইটা। জীবের নামকরণের প্রধান পদ্ধতি দুইটা। আমি লিখেছি এখানে ICN এবং এখানে একটা লিখেছি কিন্তু ICZN। অনেকের ক্ষেত্রে কমন পড়তেছে না যে ICN টা আবার আসলো কোত্থেকে। অনেকের কথা কিন্তু এইটা যে ICN এটা আসলো কোত্থেকে, আবার ICZN এটা আসলো কোত্থেকে। আচ্ছা, আমরা যদি ICN এর পুনরূপ লেখার চেষ্টা করি, এই যে লিখতেছি ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর এলগি, ফাঞ্জাই অ্যান্ড প্লান্টস। কি লিখলাম? ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর এলগি, ফাঞ্জাই অ্যান্ড প্লান্টস, ঠিক আছে? শৈবাল, ছত্রাক এবং উদ্ভিদের নামকরণের আন্তর্জাতিক নীতিমালা, এটা হচ্ছে ICN। এর আগে এটা ছিল ICBN। কি ছিল এটা? এটা আগে ছিল ICBN, এটা পরিবর্তিত হয়ে গেছে কি হিসাবে? ICN হিসাবে, ঠিক আছে? 2011 সালে মেলবোর্ন, অস্ট্রেলিয়ার একটা শহর আছে মেলবোর্ন, ঠিক আছে, বসবাসের মোটামুটি শীর্ষে থাকা একটা শহর মেলবোর্ন সম্মেলনে ICBN কে পরিবর্তন করে ICN করা হয়। বিকজ আমি একটু আগে বললাম না যে আধুনিক যুগে মনে করা হচ্ছে ছত্রাক, শৈবাল, উদ্ভিদ এবং প্রাণী পরস্পর ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী, এই জন্য কিন্তু নামটাও চেঞ্জ হয়ে গেছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর এলগি, ফাঞ্জাই অ্যান্ড প্লান্টস। এই নামটা কিন্তু আগে ছিল ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, তাই কিনা? এটা কিন্তু ছিল, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে ICN। এখন আমরা আসি ICZN। আচ্ছা, তাহলে ICN কার নামকরণ করে? শৈবালের নামকরণ করে, ছত্রাকের নামকরণ করে, উদ্ভিদের নামকরণ করে। তাহলে ICZN আমরা লিখি ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে? ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার, এরা নামকরণ করে কার? প্রাণীর নামকরণ করে। কার নামকরণ করে? প্রাণীর নামকরণ করে। ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা নামকরণ করে কার? এটা কিন্তু হচ্ছে প্রাণীর নামকরণ করে থাকে। তাহলে ICZ এর নামকরণ করছে প্রাণীর। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় ভুল তথ্য দেওয়া আছে। অনেকে কমিশনের বদলে লেখে হচ্ছে কোর্ট, এটা কোর্ট হলে কিন্তু ভুল হবে, এটা কিন্তু হবে কমিশন, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। বোঝা গেছে? নামকরণের ক্ষেত্রে আপনারা কি ICN, ICBN, ICZN এটা কি বুঝতে পেরেছেন? একটু বলেন দেখি এটা বুঝতে পেরেছেন কিনা। ICN, ICBN, ICZN বুঝতে পেরেছেন কিনা একটু বলেন দেখি। বুঝা গেছে? নামকরণের ক্ষেত্রে আপনারা কি ICN, ওকে। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখতেছি কি, এই যে দ্বিপদ নামকরণ এবং ত্রিপদ নামকরণ, ঠিক আছে, বাইনোমিয়াল নোমেনক্লেচার।
এই যে আমরা যে একটু আগে বললাম বৈজ্ঞানিক ক্যারোলাস লিনিয়াস, তার কি বই? স্পেসিস, স্পেসিস প্লান্টেরাম যে বইটা আছে, এই প্লান্টেরাম বইটাতে তিনি কি করেছেন? স্পেসিস প্লান্টেরাম বইটাতে তিনি হচ্ছে জীবের দ্বিপদ সম্পর্কে আলোচনা করেন। জীবের দ্বিপদ নামকরণটা খুবই সহজ, একটু দেখার চেষ্টা করেন। আমরা মানুষের বৈজ্ঞানিক নাম কি বলুন তো? মানুষের বৈজ্ঞানিক নাম কি একটু কমেন্ট করেন তো দেখি কতজন ভুলে গেছেন মানুষের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, মানুষের বৈজ্ঞানিক নাম একটু বলেন দেখি, যে অনেকে ভুলে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ, মনিউল বাসার ঝকঝকা। ঠিক আছে, তো ঠিক একদম তোমার ঝকঝকা 6 এর মতো। তুমি যে 6-4 যেগুলো বাউন্ডারি মারো, একদম সেরকম ঝকঝকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু, আচ্ছা স্যার আইসিএন, এই যে আইসিএন টা আগে ছিল আইসিবিএন, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। আইসিবিএন টা পরিবর্তিত হয়ে আইসিএন হয়েছে মেলবোর্ন সম্মেলনে। মেলবোর্ন সম্মেলন, অস্ট্রেলিয়ার একটা শহর হচ্ছে মেলবোর্ন, সেই মেলবোর্ন সম্মেলনে 2011 সালে সেটা হচ্ছে পরিবর্তিত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা হোমোসেপিয়েন্স আগুমোসা আদি হয়ে গেছে, পূর্ণতার আলো হোমোসেপিয়েন্স, আপনার লেখাটা ঠিক হয়নি। ঠিক আছে, হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স। ওকে, আচ্ছা তাহলে এই যে মানুষের বিজ্ঞান আমি লিখে ফেললাম হোমোসেপিয়েন্স, হোমো সেপিয়েন্স। আচ্ছা, যার এই লেখাটা ঠিক আছে তার কিন্তু আর আমার মনে হয় যে দ্বিপদ নামকরণ করার প্রয়োজন নাই, যার এই লেখাটা মিলে গেছে। আচ্ছা, আমরা এই লেখাটা দিয়ে কিন্তু আমরা কি করব? দ্বিপদ নামকরণের নীতিমালাগুলা বা নিয়মগুলা পড়ার চেষ্টা করব। নাম্বার 1, দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষায় হতে হবে। কোন ভাষায়? ল্যাটিন ভাষায় হতে হবে। ল্যাটিন ভাষা বলতে আমরা কোন ভাষা বুঝি? ল্যাটিন ভাষা বলতে আমরা কোন দেশের ভাষা বুঝি? ল্যাটিন ভাষা বলতে বোঝানো হয় লাতিন আমেরিকা যে আছে কিংবা দক্ষিণ আমেরিকা যে আছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের মানুষেরা যেসব ভাষায় কথা বলে সেটা হচ্ছে ল্যাটিন ভাষা। দক্ষিণ আমেরিকা মহাদেশের ভাষা দুইটা, একটা হচ্ছে স্প্যানিশ, একটা হচ্ছে পর্তুগিজ। স্প্যানিশ এবং পর্তুগিজ এই দুইটা ভাষাকে একত্রে বলা হয় ল্যাটিন ভাষা। তাহলে কি হতে হবে? দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষায় হতে হবে। নাম্বার 2, দ্বিপদ নামকরণের মোট দুইটা অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? দুইটা অংশ। একটা হচ্ছে গণ, অপরটা হচ্ছে প্রজাতি। ঠিক আছে, দ্বিপদ নামকরণের কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। নাম্বার 3, দ্বিপদ নামকরণকে অনন্য হতে হবে। কি হতে হবে? অনন্য হতে হবে। দ্বিপদ নামকরণকে অনন্য হতে হবে। অনন্য বলতে আমরা কি বুঝতেছি? যে একটা নাম দিয়ে যেন একটা জীবকেই বোঝায়, এটা হচ্ছে অনন্য। একটা নাম দিয়ে যেন একটা জীবকেই বোঝায়। এই যে হোমোসেপিয়েন্স দিয়ে যেন শুধুমাত্র মানুষকেই বোঝায়, অন্য কোনো জীবকে যেন না বোঝায়। দ্বিপদ নামকরণ কি হতে হবে? অনন্য হতে হবে। নাম্বার 4, দ্বিপদ নামকরণ যদি কম্পিউটার সহযোগে লেখা হয় তাহলে ইটালিক ফন্টে লিখতে হবে। ইটালিক ফন্ট বা ইটালিক হরফে লিখতে হবে। কি লিখতে হবে? ইটালিক হরফে লিখতে হবে। আচ্ছা, নাম্বার 5-এ আসি। যদি আমরা হাতে লিখি তাহলে দাগ টানতে হবে। কি হবে? দাগ টানতে হবে। গণের নিচে এবং প্রজাতির নিচে কি করতে হবে? আলাদা হবে, কিন্তু দাগ টানতে হবে। নেটটা জানে কেন জানে খুবই সমস্যা করতেছে আজকে। ঠিক আছে, দ্বিপদ নামকরণ যদি আমরা কি লিখি, যদি হাতে লিখি তাহলে গণের নিচে এবং প্রজাতির নিচে দাগ টানতে হবে, আলাদা হবে। দেখেন দাগ আলাদাভাবে টানা আছে, আছে না? যদি এক জায়গায় যদি এরকম হয়, এই যে হোমোসেপিয়েন্স, এরকম হলে কিন্তু ভুল হবে। কি করতে হবে? দাগ টানতে হবে, আলাদা হবে। নাম্বার 6-এ যাই। দ্বিপদ নামকরণের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের। কি হবে? প্রথম অক্ষর বড় হাতের হবে। দেখেন এই যে প্রথম অক্ষর বড় হাতের, এইস, এই যে হোমো, দেখেন হোমো
সেপিয়েন্স, এই যে প্রথম অক্ষর হয় বড় হাতের, বাকি সবগুলা ছোট হাতের। এইটা যদি বড় হাতের হয়, যদি এইটা বড় হাতের হয় তাহলে কিন্তু ভুল হবে। বোঝা গেছে? দ্বিপদ নামকরণে প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি সব হবে ছোট হাতের। নাম্বার 7 যাই। এখন কোন জীবের নাম যদি একাধিক বিজ্ঞানী করে থাকেন, কোন জীবের নাম যদি একাধিক বিজ্ঞানী করে থাকেন, সেক্ষেত্রে যে বিজ্ঞানী সর্বপ্রথম নীতিমালা অনুসারে নামকরণ করছে তারটা গ্রহণযোগ্য হবে। যেমন মানুষের নাম হোমোসেপিয়ান্স, এটা করছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। যদি আরো অন্যান্য বিজ্ঞানী যদি এই নামকরণটা করে, তাহলে সবার আগে যে নীতিমালা অনুসারে যে নামকরণটা করেছে তারটা গ্রহণযোগ্য হবে। এবং যদি প্রয়োজন হয় তাহলে ওই নামের শেষে নামকরণকারী বিজ্ঞানীর প্রথম অক্ষর লেখা যাবে। যেমন দেখেন, এই যে হোমো সেপিয়েন্স আমরা লিখছি, তাই না? এই নামকরণটা কে করছে? এই নামকরণটা করছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। যদি একাধিক বিজ্ঞানী যদি আরো অন্যান্য নামকরণ করে, তবে সবার আগে কিন্তু কি করছে? লিনিয়াস কিন্তু এই নামটা বৈজ্ঞানিক ভিত্তিতে করেছে। তাহলে কি করা যাবে? তাহলে তার যে প্রথম অক্ষরটা নামের শেষে লেখা যাবে। এটা হচ্ছে দ্বিপদ নামকরণের নীতিমালা। এটা হলো দ্বিপদ নামকরণের নীতিমালা। বুঝা গেছে? এটা হলো দ্বিপদ নামকরণ নীতিমালা। ঠিক আছে, ক্লাসটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করে রাখতে পারেন। দ্বিপদ নামকরণ বুঝতে পেরেছেন? একটু দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট আসেন, দ্রুত কমেন্ট। দ্বিপদ নামকরণ বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্ট করেন। আচ্ছা, তাহলে দ্বিপদ নামকরণের জনককে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কোন ভাষায় হয়? ল্যাটিন ভাষায়। ঠিক আছে কিনা? কয়টা অংশ? দুইটা, গণ এবং প্রজাতি, তাই কিনা? এবং দ্বিপদ নামকরণ যদি আমরা কম্পিউটার সহযোগে লিখি, তাহলে কোন হরফে লিখতে হবে? ইটালিক হরফে লিখতে হবে। যদি হাতে টান দিয়ে লিখি, আলাদাভাবে দাগ টানতে হবে। এরপর যদি আমরা এটাকে কি করি, যদি আমরা এটাকে হচ্ছে একাধিক বিজ্ঞানীর নামকরণ করে, তার পিছনে কি করা যাবে? যে বিজ্ঞানের নামটা সেখানে প্রথম অক্ষর দেওয়া যাবে। এর পাশাপাশি যে নামটাকে অনন্য হতে হবে, এগুলা কিন্তু হচ্ছে আলোচনা। গুরুত্বপূর্ণ হলো ত্রিপদ নামকরণ। এটা আমরা অনেকে এখনো বুঝি না। ত্রিপদ নামকরণ আমরা এটা এখনো অনেকে বুঝি না। ঠিক আছে, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি ত্রিপদ নামকরণটা অ্যাকচুয়ালি কি জিনিস। আচ্ছা, ত্রিপদ নামকরণটা হচ্ছে যে কোন জীব, এখন দেখেন দোয়েল পাখি, না? দোয়েল, এই পাখিটা কিন্তু বাংলাদেশেও আছে, ইউরোপেও আছে, আছে কিনা? আচ্ছা, এই যে সিংহ, যেটা সিংহ, সে কিন্তু মূলত হচ্ছে আফ্রিকা। তবে ভারতীয় উপমহাদেশে কিন্তু এই সিংহটা পাওয়া যায়। এরপর কি আছে? চড়ুই। চড়ুই কিন্তু মূলত হচ্ছে আমেরিকান। চড়ুই কি? চড়ুই কিন্তু মূলত হচ্ছে আমেরিকান। তবে আফ্রিকান চড়ুই কিন্তু পার্থক্য আছে। তাহলে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, যে একটা জীব প্রজাতির সাথে যদি ওই জীব প্রজাতির আর একটার মধ্যে যদি পার্থক্য দেখা যায়, কি দেখা যায়? যদি পার্থক্য দেখা যায়, তাহলে গণ প্রজাতির পাশাপাশি উপপ্রজাতি একটা পদ সৃষ্টি করা যায়। কি করা যায়? এই যে গণ প্রজাতি এবং উপপ্রজাতি। একটা জিনিস, চড়ুই, চড়ুইটা হচ্ছে আমেরিকান। এর বৈজ্ঞানিক নাম প্যাসার ডোমেস্টিকাস। প্যাসার ডোমেস্টিকাস এর কি নাম? এর হচ্ছে বৈজ্ঞানিক নাম। এটা কোন দেশের? মূলত এটা হচ্ছে আমেরিকান। ঠিক আছে কিনা? এই যে আমেরিকান চড়ুইটা আছে, এর সাথে কিন্তু
নীলনদ অঞ্চলের, সোজা কথা বলতে গেলে আফ্রিকান অঞ্চলের চড়ুই পাখিটা আছে, এর মধ্যে কিন্তু একটা গঠনগত পার্থক্য আছে। কি পার্থক্য আছে? গঠনগত কিন্তু পার্থক্য আছে। এই গঠনগত পার্থক্যটা থাকার কারণে আমরা কিন্তু এখানে কি করতেছি, একটা সৃষ্টি করতেছি উপপ্রজাতি পথ। তখন নামটা হয়ে যাচ্ছে কি, পেশার ডোমেস্টিকাস নাইলোটিকাস। তাহলে দেখেন, এই যে গণ প্রজাতি এবং উপপ্রজাতি, তাহলে গণ প্রজাতি এবং উপপ্রজাতি এই তিনটা অংশ নিয়ে কোন জীবের নামকরণ পদ্ধতিকে বলা হচ্ছে ত্রিপদ নামকরণ। গণ প্রজাতি এবং উপপ্রজাতি এই তিনটা অংশ নিয়ে কোন জীবের নামকরণকে বলা হচ্ছে ত্রিপদ নামকরণ। একটু বলেন দেখি ত্রিপদটা বুঝেছেন কিনা, একটু বলেন দেখি ত্রিপদ নামকরণটা বুঝেছেন কিনা। তাহলে কোন জীবের নামকরণের ক্ষেত্রে গণ প্রজাতি এবং উপপ্রজাতি এই তিনটা অংশ নিয়ে নামকরণের পদ্ধতিকে বলা হচ্ছে ত্রিপদ নামকরণ। কি বলা হচ্ছে? ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ সর্বপ্রথম করছেন বিজ্ঞানী সেলেগেল। বিজ্ঞানী সেলেগেল বিজ্ঞানী সেলেগেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন। বিজ্ঞানী সেলেগেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন। ক্লিয়ার? বিজ্ঞানী সেলেগেল ত্রিপদ নামকরণ করেন। তাহলে একটু বলেন যে এই জায়গাতে জীবের নামকরণ আইসিএন, আইসিজেডএন, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ, আল্লাহর রহমতে কোনো সমস্যা আছে? একটু বলেন দেখি, কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা কিন্তু থাকার কথা নয়, তাই কিনা? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ অল। আচ্ছা, তাহলে আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। তাহলে আমরা এখন যাব কোথায়? আমরা যাবো শ্রেণীবিন্যাসে যাব। শ্রেণীবিন্যাস কাকে বলে আমরা কিন্তু এটা পড়ে ফেলছি। এই সুবিশাল জীব জগতের সমগ্র জীবকে তাদের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণপ্রজাতি প্রভৃতি ধাপে উপধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসের জনক আমরা পড়েছি, তাই কিনা? এখন আমরা আসবো কোথায়? শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। কোথায় আসবো? আসবো হলো শ্রেণীবিন্যাসের প্রকারভেদে। শ্রেণীবিন্যাস কয় প্রকার? 3 প্রকার, কৃত্রিম, প্রাকৃতিক এবং জাতিজনিক। কয় প্রকার? 3 প্রকার, কৃত্রিম, প্রাকৃতিক এবং জাতিজনিক। কোন জীবের একটি কিংবা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের ভিত্তিতে, কোন জীবের একটি কিংবা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয় সেই শ্রেণীবিন্যাসটাকে কৃত্রিম শ্রেণীবিন্যাস বলে। কৃত্রিম শ্রেণীবিন্যাসে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয় অঙ্গজ বৈশিষ্ট্যের প্রতি। কি বৈশিষ্ট্য? অঙ্গজ বৈশিষ্ট্য। বোঝা গেছে? জীবসমূহের একটি কিংবা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাসে অঙ্গজ বৈশিষ্ট্যকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়ে থাকে। বিজ্ঞানী থিওফ্রাস্টাস, বিজ্ঞানী লিনিয়াস
বিজ্ঞানী অ্যারিস্টটল এর শ্রেণীবিন্যাসকে বলা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। বোঝা গেছে? কার কথা বললাম? বিজ্ঞানী থিওফ্রাস্টাস, বিজ্ঞানী লিনিয়াস এবং বিজ্ঞানী অ্যারিস্টটল শ্রেণীবিন্যাসকে বলা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। তারপর কি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস? সামগ্রিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সামগ্রিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী বেনথাম হুকারের এর শ্রেণীবিন্যাসকে বলা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। তাহলে কি বলা হচ্ছে? সামগ্রিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হচ্ছে সেই শ্রেণীবিন্যাসকে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলে। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রদান করেন বেনথাম হুকার। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বেনথাম হুকার। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে সামগ্রিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। বুঝা গেছে? তাহলে প্রাকৃতিক কৃত্রিম বুঝেছেন, প্রাকৃতিক বুঝেছেন। এবার আমরা যাবো কোথায়? জাতিজনী। কোথায় যাব? জাতিজনীর ক্ষেত্রে যাব। ঠিক আছে? তাহলে বিভিন্ন ধরনের উদ্ভিদ গোষ্ঠীকে তাদের উৎপত্তির ভিত্তিতে আদি হতে উন্নত কর্মধারায় সাজিয়ে যে শ্রেণীবিন্যাস করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে জাতিজনী শ্রেণীবিন্যাস। একটু বুঝেন। বিভিন্ন ধরনের অসংখ্য উদ্ভিদ গোষ্ঠীকে বা উদ্ভিদকে বা এই সুবিশাল বিশ্বজগতের সমগ্র উদ্ভিদকে তাদের উৎপত্তির ভিত্তিতে আদি হতে উন্নত কর্মধারায় সাজিয়ে, তার মানে আগে থাকবে আদি, ধীরে 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 হবে কি? উন্নত হবে। উন্নত কর্মধারায় সাজিয়ে যে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে সেই শ্রেণীবিন্যাসকে বলা হচ্ছে জাতিজনী শ্রেণীবিন্যাস। এর অপর নাম আধুনিক শ্রেণীবিন্যাস। ঠিক আছে? বুঝা গেছে? এখন বিজ্ঞানী তাকতাজান, বিজ্ঞানী হাসিনসন বেসি, বিজ্ঞানী স্মিথ, বিজ্ঞানী অ্যাংলার প্রান্তল, বিজ্ঞানী ক্রনকুইস্ট, এদের শ্রেণীবিন্যাসটা হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাস কিংবা জাতিজনী শ্রেণীবিন্যাস। অঙ্গজ এবং অঙ্গ সংস্থানিক। অঙ্গজ মানে দেহটা কেমন, এটা হচ্ছে অঙ্গজ। তাহলে অঙ্গ সংস্থানিকটা কোনটা? অঙ্গ সংস্থানিক মানে হচ্ছে আমাদের যে অঙ্গাণু যেগুলো আছে না, আমাদের কি মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্তর, বৃহদান্তর, যকৃৎ, অগ্নাশয় আছে কিনা, এগুলো হচ্ছে অঙ্গাণু। এগুলা কোনটার পর কোনটা সাজানো আছে নাকি নাই, গঠন কেমন, পেশি আছে কিনা, ঠিক আছে কিনা, এদের শোষণ ক্ষমতা কিরকম, নিঃসরণ ক্ষমতা কিরকম, এই যে এগুলা যে এইসব যে কথাবার্তা, এগুলাই কিন্তু বলা হচ্ছে অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। বোঝা গেছে? হ্যাঁ, খাদিজা আক্তার তায়েবা, আপনি মনে হয় কথাটার অ্যান্সার পেয়ে গেছেন। বুঝতে পেরেছেন? একটু বলেন বুঝতে পেরেছেন কিনা।
ওকে, সমস্যা আছে একটু দ্রুত কমেন্ট করেন, সমস্যা আছে কিনা। রিয়েল টেস্ট, যা যা পড়াইলাম কতটুকু বুঝছেন একটু কমেন্ট করেন। 1 2 3, এই 3টা কোশ্চেন আছে এখানে। এই 3টা কোশ্চেনের অ্যান্সার 2 মিনিটের মধ্যে অ্যান্সার করে ফেলবেন। এই 3টা প্রশ্নের অ্যান্সার 2 মিনিটের মধ্যে করবেন, 2 মিনিটের মধ্যে। 1 2 3 লিখে একটু দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, আসো। কি হো, তোমাকে ফোন দিব যাচ্ছি, এত এত দেরিতে আসা। এই যে ম্যালেরিয়া বাদ দিয়া, ম্যালেরিয়া বাদ, বুঝছো? এই যে এখানকার থিওরি যেগুলো আছে, থিওরি গুলা, এমসিকিউ বাদ, এই থিওরি গুলা ওই এই যে বারে থিওরি যেটা আছে সাবমিট, পরে আমি চেক করে দিব। হ্যাঁ, ওকে। আচ্ছা, অনেকজনই অ্যান্সার করেছে, আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যান্সার গুলোর কি অবস্থা তাদের। অনেক অ্যান্সার আমরা পেয়েছি, আমরা একটু অ্যান্সার দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে দ্বিপদ নামকরণ অনুসারে জীবের বৈজ্ঞানিক নাম কোন ভাষায় করতে হয়? ল্যাটিন ভাষায় করতে হয়। আমরা পড়ে ফেলছি এটা। ল্যাটিন ভাষা বলতে বোঝানো হচ্ছে লাতিন আমেরিকার ভাষা, যেটাকে আমরা বলতেছি স্প্যানিশ এবং পর্তুগিজ যে ভাষাটা আছে এর মিশ্রণকে বলা হচ্ছে ল্যাটিন ভাষা, তাই কিনা? আচ্ছা, শ্রেণীবিন্যাসের জনককে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তিনি শ্রেণীবিন্যাসের জনক, শ্রেণীবিন্যাস বিদ্যারও জনক। বিজ্ঞানী থিওফ্রাস্টাস, তিনি হলেন উদ্ভিদ বিজ্ঞানের জনক। বিজ্ঞানী জন রে, তিনি প্রজাতি কথাটা মানে স্পেসিস কথাটা তিনি প্রবর্তন করেছেন। বিজ্ঞানী এরিস্টটল, তিনি জীববিজ্ঞানের জনক, তিনি প্রাণীবিদ্যারও জনক, তিনি আবার রাষ্ট্রবিজ্ঞানেরও মনে হয় জনক, এক্স্যাক্টলি মনে নাই আমার। নিচের কোনটি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস? বিজ্ঞানী এরিস্টটল, তিনি করেছিলেন কৃত্রিম শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী মার্গিউলিস, তারটাও জাতীয় আধুনিক শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী তাক্তাজান, তারটাও জাতীয় শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী বেনথাম হুকার, এর শ্রেণীবিন্যাসটা কিন্তু হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী বেনথাম হুকার, এটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। ওকে, আমরা মার্গুলিসটা পাবো এর পরে, সমস্যা নাই।
হুম, ওকে। আচ্ছা, আমরা তো একটু আগে পড়লাম এগুলা, অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রেই সবার অ্যান্সার সঠিক হওয়ার কথা, অ্যান্সার সঠিক হয় নাই এমন কোনো কিন্তু চোখে পড়ে নাই। কাজলি আক্তার রত্না, আপনার দেখা আগে পাইনি যে কেন? আচ্ছা, কেন যে পান নাই সেটা তো বুঝতে পারলাম না, আর পেলেই যে কি করতেন এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি আমাদের পরের আলোচনায়। আসেন, এই যে ট্যাক্সোনমির মধ্যে কি আমরা পড়বো হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পড়বো। আমরা কি পড়বো? আমরা কিন্তু পড়বো হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাস, দেখি আপনাদের ওখানে পিকচার কেমন দেখা যায় একটু। হ্যাঁ, পিকচার ভালো দেখা যাচ্ছে, সমস্যা নাই। ওকে, কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাস আমরা সংজ্ঞাটা কি পড়েছিলাম? যে একটি কিংবা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হয় তাকে বলা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাসে অঙ্গজ বৈশিষ্ট্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কোন বৈশিষ্ট্য? অঙ্গজ বৈশিষ্ট্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে একটা বা দুটা এরকম বৈশিষ্ট্য কিন্তু দেখা হয়, যে মানুষের পা আছে, মানুষের পা দুইটা, মুরগিরও পা দুইটা, একই শ্রেণীর জীব, এক্সাম্পল হিসেবে বললাম আর কি। ঠিক আছে, এরকম হচ্ছে অবস্থা। তাহলে কৃত্রিম শ্রেণীবিন্যাসটা কি? যে একটি বা দুটি কিংবা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের ভিত্তিতে, বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাসে অঙ্গজ বৈশিষ্ট্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। বিজ্ঞানী লিনিয়াস, বিজ্ঞানী থিওফ্রাস্টাস, বিজ্ঞানী এরিস্টটল, এদের শ্রেণীবিন্যাসটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। আমাদের সিলেবাসের মধ্যে কৃত্রিম শ্রেণীবিন্যাস হিসাবে বিজ্ঞানী থিওফ্রাস্টাসের নাম উল্লেখ করা আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের সিলেবাস অনুসারে থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাসটা পড়তে হবে। ওকে, বিজ্ঞানী থিওফ্রাস্টাস, যিনি হচ্ছেন এরিস্টটলের ছাত্র এবং লাইসিয়াম কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা, তার দুইটা খুবই জনপ্রিয় বই আছে। ঠিক আছে, একটা বই হচ্ছে কি হিস্টোরিয়া, হিস্টোরিয়া প্লান্টেরাম, প্লান্টেরাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে অন দা কজেস অফ প্লান্ট। ঠিক আছে, হিস্টোরিয়া প্লান্টারাম বইটির অপর নাম হচ্ছে যে ইনকারি ইনটু প্লান্টস, ইনকারি ইনটু প্লান্টস। এটা কিন্তু হচ্ছে, এই যে হিস্টোরিয়া প্লান্টারাম কথাটা গ্রিক ভাষা, এর কিন্তু হচ্ছে ইংরেজি নাম এইটা, ইনকারি ইনটু প্লান্টস। এটা তার সর্বজন গ্রহণযোগ্য এবং সুপরিচিত একটা কিন্তু বই, ইনকারি ইনটু প্লান্টস। তিনি তার এই যে ইনকারি ইনটু প্লান্টস যে বইটা আছে, এই বইটাতে তিনি উদ্ভিদ সমূহকে তিনি ভাগ করেছিলেন কিসের ভিত্তিতে? তিনটা বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করেছিলেন। কটা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য তিনি হচ্ছে ভাগ করেছিলেন। কি কি? কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি এবং কাষ্ঠলতা। তাহলে কি তিনি কি করেছেন? যে ইনকারি ইনটু প্লান্টস অথবা হিস্টোরিয়া প্লান্টারাম যে বইটা আছে, এই বইয়ে তিনি কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি এবং কাষ্ঠলতা এর উপর ভিত্তি করে, দেখেন, কাণ্ডের প্রকৃতি, কাণ্ডের প্রকৃতি মানে কাণ্ড কিরকম, বিস্তৃতি এবং কাষ্ঠলতা, এই তিনটা বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি কি করেছিলেন? শ্রেণীবিন্যস্ত করেছিলেন। তিনি কি কাজ করেছিলেন? তিনি সমগ্র উদ্ভিদ জগৎকে চারটা ভাগে ভাগ করেন: বৃক্ষ, গুল্ম, উপগুল্ম, বৃত। বৃক্ষ, গুল্ম, উপগুল্ম, বৃত। ট্রি, শ্রাপ, আন্ডার শ্রাপ এবং হচ্ছে হার। কি করেন তিনি? এই চারটা ভাগে কিন্তু ভাগ করেছিলেন। তাহলে
উদ্ভিদের কাণ্ডের প্রকৃতি, কাণ্ডের বিস্তৃতি এবং কাষ্ঠলতা, এই তিনটা বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি সমগ্র উদ্ভিদ জগৎকে মোট 4 ভাগে ভাগ করেছিলেন: বৃক্ষ, গুল্ম, উপগুল্ম, বিরুৎ। প্রথমে আসি কি বৃক্ষ। এই যে গাছটা দেখেন, এই যে গাছটা কিন্তু বৃক্ষ। এই যে গাছটা আমরা গাছে দেখতে পাচ্ছি যে এখানে একক কাণ্ড আছে, কি আছে, উঁচু আকৃতির, দীর্ঘকায়, একক কাণ্ড যুক্ত কাষ্ঠল যে উদ্ভিদ তাকে বলা হচ্ছে বৃক্ষ। ঠিক আছে, একক কাণ্ড বিশিষ্ট, দীর্ঘকায় মানে কি উঁচু, কাষ্ঠল উদ্ভিদকে বলা হচ্ছে বৃক্ষ। উদাহরণ কি আম, জাম, কাঁঠাল, মেহগনি আছে না, এরা কিন্তু হচ্ছে বৃক্ষ। এদের একক কাণ্ড আছে, এই যে দেখেন এই যে একক কাণ্ড, এই যে একক কাণ্ড আছে, আছে কিনা। তারপর কি আছে, এদের কাঠ হয়, এরা উঁচু। এরকম আম, জাম, কাঁঠাল, মেহগনি, লিচু এরা কিন্তু হচ্ছে বৃক্ষ। তাহলে গুল্ম কারা? গুল্ম হচ্ছে একক কাণ্ডবিহীন। একক কাণ্ডবিহীন মানে এদের এইরকম একক কাণ্ড নাই। দেখেন এই যে একক কাণ্ড আছে না, এদের এই যে এইটা কিন্তু হচ্ছে গুল্ম। এদের কি নাই? একক কাণ্ড নাই। তাহলে এদের কি আছে? এদের গোড়া থেকে শাখা প্রশাখা বের হয়। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গা থেকে শাখা প্রশাখা বের হয়েছে না, এই যে এই বের হতেই আছে, হতেই আছে, হতেই আছে, হতেই আছে, হতেই আছে। বুঝা গেছে? এই এরা কিন্তু হচ্ছে গুল্ম। এরা একক কাণ্ডবিহীন, তবে এরা কিন্তু কাষ্ঠল। অবশ্যই এরা কিন্তু কি কাষ্ঠল, একক কাণ্ডবিহীন, কাষ্ঠল। এবং এদের গোড় থেকে, গোড়া থেকে, গাছের গোড়া থেকে কি হয়? শাখা প্রশাখা বের হয়। এমন উদ্ভিদকে বলা হচ্ছে গুল্ম। কি বলা হচ্ছে? গুল্ম। ইংরেজি নাম শ্রাব। উদাহরণ কি জবা, কি গেল, জবা, গোলাপ, এরা কিন্তু হচ্ছে উদাহরণ কার? গুল্মের উদাহরণ। তাহলে উপগুল্ম কি? গুল্মের চেয়ে আকারে ছোট হবে, গুল্মের চেয়ে আকারে ছোট। এই যে এটা, এটা হচ্ছে উপগুল্ম। গুল্মের চেয়ে আকারে ছোট ঝোপঝাড় বিশিষ্ট উদ্ভিদকে বলা হচ্ছে উপগুল্ম। এর এক্সাম্পল কি? কলকাসুন্ধা। এক্সাম্পল কি? কলকাসুন্ধা। কার এক্সাম্পল? উপগুল্মের এক্সাম্পল। ঠিক আছে, কলকাসুন্ধা। এরপর কি আছে? হার্প। হার্প কি? নরম কাণ্ডযুক্ত, নরম কাণ্ড বিশিষ্ট, নরম কাণ্ড বিশিষ্ট যে উদ্ভিদ, এটাকে বলা হচ্ছে হার্প। সাধারণত এদের কাঠ হয় না, সাধারণত এদের কাষ্ঠল অবস্থা নাই, মানে কাষ্ঠলতা নাই, মানে কাঠ হয় না। যদি কাষ্ঠলতা পাওয়া যায় তাহলে এটাকে বলা হয় উডি হার্প। কি বলা হয়? উডি হার্প। উড মানে কাঠ না, যদি কাষ্ঠলতা অবস্থা পাওয়া যায় বলা হয় কি? উডি হার্প। কি বলা হচ্ছে? উডি হার্প। আচ্ছা, তাহলে উডি হার্পটা কি? তোষাপাট না, তোষাপাট, তোষাপাট, তোষাপাট চিনেন তো? তোষাপাট, সিন্ডা বা ওই যে পাটকাঠি যেটা আছে, পাটের খড়ি যেটা, সেটা। ঠিক আছে, তাহলে বৃক্ষ, গুল্ম, উপগুল্ম, বিরুৎ। বৃক্ষ হচ্ছে একক কাণ্ড যুক্ত দীর্ঘাকায় উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল, মেহগনি এরা। আচ্ছা, তারপর কি আছে? গুল্ম, একক কাণ্ডবিহীন কাষ্ঠল উদ্ভিদ যাদের গোড়া থেকে শাখা প্রশাখা বের হয়। এক্সাম্পল জবা, রঙ্গন, গোলাপ। উপগুল্ম কি? গুল্মের চেয়ে আকারে ছোট ঝোপঝাড় বিশিষ্ট উদ্ভিদ। বিরুৎ কি? নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ। এই যে এরকম নরম কাণ্ড, এদের কাষ্ঠল অবস্থা নাই। এক্সাম্পল বিরুতের এক্সাম্পল ধান, গম, পাট, মূলা, আদা, রসুন আছে না, এরা এরা কিন্তু হচ্ছে বিরুৎ। এখন বলেন বৃক্ষ, গুল্ম, উপগুল্ম, বিরুৎ, এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা। আচ্ছা, তুলসী কি উপগুল্ম? হ্যাঁ, তুলসী অবশ্যই উপগুল্ম। তুলসী উপগুল্ম, কারণ তার আকার ছোট। ওকে,
একটা জায়গা আসেন, এই যে বিরুৎ যেটা আছে, বিরুৎ এর আয়ুষ্কালের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আয়ুষ্কাল মানে কত বছর বাঁচে, আয়ুষ্কালের ভিত্তিতে বিরুৎ তিন প্রকার। একটা হচ্ছে বর্ষজীবী, একটা কি বর্ষজীবী, একটা হলো দ্বিবর্ষজীবী, আর একটা হলো বহু বর্ষজীবী। এক বর্ষজীবী মানে বর্ষজীবী, তারপর কি আছে দ্বিবর্ষজীবী, তারপর কি আছে বহু বর্ষজীবী। বর্ষজীবী কোনটা? বর্ষজীবী কিন্তু হচ্ছে এরা 1 বছর বাঁচে, একবার ফলন দিয়েই মারা যায়, যেমন ধান, গম, ভুট্টা, এরা কিন্তু হচ্ছে বর্ষজীবী। দ্বিবর্ষজীবী কারা? এরা 2 বছর বাঁচে। প্রথম বছর দেহের বৃদ্ধি বিকাশ ঘটায়, দ্বিতীয় বছরে এরা ফুল ফল ও বীজ দেয়, যেমন হচ্ছে মূলা, যেমন কি মূলা ছিলেন না, মূলা, গাজর, এরা কিন্তু হচ্ছে দ্বিবর্ষজীবী। তাহলে বহু বর্ষজীবী কারা? যারা অনেক বছর বাঁচে। এক্সাম্পল দুর্বা ঘাস, চেনেন না? দুর্বা ঘাস, সাইনোডন ড্যাকটাইলন, দুর্বা ঘাস চেনেন কিনা? চেনেন? আচ্ছা, দুর্বা ঘাস চেনার কথা। লেবু গুল্ম, লেবু গুল্ম কারণ লেবুর হচ্ছে লেবু গাছের আকারে সাইজ বড়, এই জন্য সে গুল্ম। ওকে, আহমেদ আলী ভাই বলছে যে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাইজান। ওকে, একটু দ্রুত বলেন, বুঝতে পেরেছেন কিনা? আপনাদের সংখ্যা তো দিন দিন কমতেছে, ক্লাসে কমতেছে কিন্তু, ঠিক আছে কিনা? কমুক, সমস্যা নেই, সবাই যে সফল হবে ব্যাপারটা তো এরকম নয়, আর সবার তো সফল হওয়ার মতো মন মানসিকতাও নাই। মানে চাইলাম সফল হইলাম, পরিশ্রম করলাম না, তাহলে কি হবে? হবে না তো। ঠিক আছে, সফল হতে চান, জানতে চান, জ্ঞান অর্জন করতে চান, বায়োলজিকে বুঝতে চান, ক্লাস করবেন। ঠিক আছে, কোর্সে ভর্তি হয়েছি, মন চায় ক্লাস করব, মন চায় করবো না, পরিশ্রম করব না, আল্লাহ না চাইলে সফলতাও দিবেন না, যদি আল্লাহ না চান। বোঝা গেছে? সফল হওয়া পরিশ্রম হতে সফল হতে পারবেন না। বোঝা গেছে? অনেকে তো আছে যে পেটে সারাদিন ঘুষি মারলেও বায়োলজি কেন্দ্রে একটা কথাও বের হয় না। অনেকে তো আছে এরকম, যে পড়াশোনা কি করছেন, যে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি কোন বিষয়ে, বোটানি থেকে, কোর্স কাকে বলে, যে ওই দিক কেন দৌড়াচ্ছেন, পড়াশোনা দিয়ে কেন যাচ্ছেন। অনেক উদাহরণ আছে। অনার্স মাস্টার্স পাস করা একটা ছেলে সায়েন্স বানান লিখতে পারে না, হিউজ এক্সাম্পল আছে। সবাই সফল হবে ব্যাপারটা তো এরকম নয়। হুম 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 স্যার সাইড প্লিজ। হ্যাঁ, সাইড হয়েই আছে, সমস্যা নাই। তাহলে এখন বলুন, কৃত্রিম শ্রেণীবিন্যাসে ক্লিয়ার? কৃত্রিম শ্রেণীবিন্যাস এটা কি ক্লিয়ার? কৃত্রিম শ্রেণীবিন্যাস এটা কি ক্লিয়ার? একটু দ্রুত কমেন্ট করেন, কোনো সমস্যা আছে কিনা? কৃত্রিম শ্রেণীবিন্যাসে কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করেন। এই যে মূল জায়গায় আসেন, শুরুতেই বলেছিলাম ক্লাসটা একটু বেশি সময় নিয়ে হবে, চিন্তার কিছু নাই। হ্যাঁ, ক্লাসটা বেশি সময় নিয়ে হবে, শুরুতে বলেছিলাম, চিন্তার কিছু নাই, যাদের দরকার আছে ক্লাস করবেন। আচ্ছা, মূলা কিভাবে দ্বিবর্ষজীবী একটু যদি বুঝিয়ে দিতেন ভালো হতো। মূলা কি? আমরা দ্বিবর্ষজীবী কি বলছি? যে প্রথম বছরে কি হয়, দেহের বৃদ্ধি বিকাশ ঘটায়, ঘটায় না? বৃদ্ধি বিকাশ ঘটায়। আচ্ছা, আমরা যে মূলা খাই, মূলা যে খাচ্ছি, আমরা খাচ্ছি কিনা? আমরা যে মূলা খাচ্ছি, প্রথম বছরে তার দেহের মূলার আকার আকৃতি বড় হয় ফার্স্ট সিজনে। আচ্ছা, যদি আমরা ফার্স্ট সিজনে যদি মূলাটা না খাই, আপনি যদি বাসায় যদি মূলা আবাদ করে থাকেন, অথবা যদি মূলার বীজ নিয়ে বাসায় যান, মূলার বীজ রোপণ করবেন, মূলা হওয়ার পর যদি মূলা না খান, তাহলে মূলা যখন পরিপক্ক অবস্থা প্রাপ্ত হবে, তখন
আপনি যদি না খান তখন দেখবেন তার পাতা থেকে কি হবে, এদিক থেকে তার সৃষ্টি হবে ফুল। কি হবে, এখানে তার ফুল সৃষ্টি হবে, এবং ফুল সৃষ্টি হওয়ার পর এখানে ফল হবে। ফলে কি হবে, ফলে বীজ হবে। তাহলে আমরা কি বলছি, যে যারা দ্বিবর্ষজীবী উদ্ভিদ তারা প্রথম বছরে দেহের বৃদ্ধি বিকাশ ঘটায় এবং দ্বিতীয় বছরে ফুল ফল ও বীজ। বুঝেছি কিনা, বলেছি কিনা বলেন দেখি। আনিস প্রধান, আনিস বুঝতে পেরেছেন কিনা একটু বলেন এখন। ওকে, তাহলে আমরা এখন যাব কোথায়, আমরা যাব হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, এখানে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা কি, আমরা কি বলেছি যে সামগ্রিক সামগ্রিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। সামগ্রিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী বেনথাম হুকার এই শ্রেণীবিন্যাস দিয়েছিল। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী জর্জ বেনথাম। বিজ্ঞানী জর্জ বেনথাম এবং স্যার স্যার জোসেফ ডাল্টন হুকার। জোসেফ স্যার জোসেফ ডাল্টন হুকার কি করেছিলেন, তারা কিন্তু এই শ্রেণীবিন্যাসটা দিয়েছিলেন। সামগ্রিক অঙ্গ সংস্থানিক বলতে আমরা কি বুঝতেছি, মানে এই যে অঙ্গাণু যেগুলা আছে এগুলা কিভাবে সাজানো আছে। উদ্ভিদের মধ্যে কি আছে, পাতায় পত্ররন্ধ্র আছে, জাইলিয়াম ফ্লোয়েম আছে, ভাস্কুলার বান্ডেল আছে, পরিচক্র আছে, কর্টেক্স আছে, বহিতক আছে, অমতক আছে, আছে কিনা? এগুলো কিভাবে সাজানো আছে, কোনটার পরে কোনটা আছে, এগুলাই কিন্তু হচ্ছে অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। তাহলে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে কি করা হয়েছে, অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। সমস্যা হলো না? মেনে যাবার দিয়ে বুঝা গেছে। আচ্ছা, তাহলে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস জানলাম, দিয়েছিলেন দুজন বিজ্ঞানী, স্যার জোসেফ ডাল্টন হুকার এবং জর্জ বেনথাম। তাদের একটা বই ছিল, বইটার নাম কি, জেনেরা প্লান্টারাম নামক যে বইটা আছে, জেনেরা প্লান্টারাম। জেনেরা প্লান্টারাম নামক বইটায় তারা কিন্তু তাদের এই শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলেন। কি শ্রেণীবিন্যাস? প্রাকৃতিক শ্রেণীবিন্যাস সম্পর্কে তারা কি করেছিলেন, আলোচনা করেছিলেন। আচ্ছা, এই যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা পড়েছি, আপনারা একটু সবাই মনোযোগী হন, খুব সহজে বুঝতে পারবেন। উদ্ভিদ জগৎ, বিজ্ঞানী স্যার জোসেফ ডাল্টন হুকার এবং জর্জ বেনথাম উদ্ভিদ জগৎকে দুইটা উপজগতে ভাগ করছে। কিসে ভাগ করছে? দুইটা উপজগতে ভাগ করছে। উপজগৎ, উপজগৎ 1 ক্রিপ্টোগ্যামিয়া, উপজগৎ 2 ফেনেরোগ্যামিয়া। বুঝা গেছে? শ্রেণীবিন্যাস একটা নিয়ম হচ্ছে, যত সামনের দিকে যাবেন তত উন্নত জীব পাবেন, তত কি পাবেন, উন্নত বৈশিষ্ট্য, উন্নত জীব পাবেন। আচ্ছা, উপজগৎ 1 ক্রিপ্টোগ্যামিয়া, আমরা বলি এদেরকে অপুষ্পক উদ্ভিদ। কি বলি? অপুষ্পক। অপুষ্পক কেন? অ মানে নাই, তাই না? এদের ফুল হয় না, ফল হয় না, বীজ হয় না। কি হয় না এদের? যারা অপুষ্পক, যারা ক্রিপ্টোগ্যামিয়া, এদের ফুল হয় না, ফল হয় না, বীজ হয় না। যেহেতু ফুল হয় না, ফল হয় না, বীজ হয় না, সেহেতু এরা কি করে, সেহেতু এরা হচ্ছে অযৌন স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। কার মাধ্যমে? অযৌন স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। উপজগৎ 1 ক্রিপ্টোগ্যামিয়া, এর বাংলা নাম অপুষ্পক উদ্ভিদ। এদের ফুল হয় না, ফল হয় না, বীজ হয় না। যেহেতু ফুল, ফল ও বীজ হয় না, সেহেতু এরা অযৌন স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আচ্ছা, এই যে ক্রিপ্টোগ্যামিয়া আছে উপজগৎ 1, এদের আবার শ্রেণী 3টা, এদের আবার বিভাগ 3টা। কটা বিভাগ? 3টা। নাম্বার 1
বিভাগ 1 থ্যালাফাইটা, বিভাগ 2 ব্রায়োফাইটা, বিভাগ 3 টেরিডোফাইটা। বোঝা গেছে? বুঝা গেছে? তাহলে যেসব উদ্ভিদের ফুল হয় না, ফল হয় না, বীজ হয় না, যারা অযৌন স্পোর দিয়ে বংশ বিস্তার করে, তাদেরকে ক্রিপ্টোগ্যামিয়া বলা হচ্ছে। এদের বিভাগ 3টা, বিভাগ 1 থ্যালাফাইটা, বিভাগ 2 ব্রায়োফাইটা, বিভাগ 3 টেরিডোফাইটা। এই যে থ্যালাফাইটা আছে, এই থ্যালাফাইটারও ফুল ফল বীজ হয় না, ব্রায়োফাইটারও ফুল ফল বীজ হয় না, টেরিডোফাইটারও কিন্তু ফুল ফল বীজ হয় না। এখন একটু বৈশিষ্ট্যে আসেন। থ্যালাফাইটা দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না। এরা হচ্ছে অভাস্কুলার। এরা কি? এরা অভাস্কুলার। মানে কি? নাই। নাম্বার 3, এদের ভ্রূণ গঠিত হয় না। কি হয় না? ভ্রূণ গঠিত হয় না। নাম্বার 4, এদের জননাঙ্গ এককোষী। জননাঙ্গ এককোষী। ব্রায়োফাইটা দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। নাম্বার 2, এরা হচ্ছে এই যে অভাস্কুলার। নাম্বার 3, এদের ভ্রূণ গঠিত হয়। কি হয়? ভ্রূণ গঠিত হয়। এটা একটা এক্সেপশন বৈশিষ্ট্য। তবে এদের জননাঙ্গ কিন্তু বহুকোষী। জননাঙ্গ বহুকোষী, বন্ধ্যাকোষের আবরণে আবৃত। এই যে টেরিডোফাইটা আসেন, দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায়। এরা ভাস্কুলার। নাম্বার 3, এদের ভ্রূণ গঠিত হয়। নাম্বার 4, এরা হচ্ছে বহুকোষী। আসেন, জননাঙ্গ বহুকোষী, বন্ধ্যাকোষের আবরণে আবৃত। এখন থ্যালাফাইটা যে আছে, এই থ্যালাফাইটাকে আবার 2টা শ্রেণীতে ভাগ করা যায়। কয়টা শ্রেণী? 2টা। একটা হচ্ছে এলগি, এলগি মানে শৈবাল। একটা হচ্ছে ফানজাই, ফানজাই মানে ছত্রাক। শৈবাল ক্লোরোফিল আছে, তাই সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাবার তৈরি করতে পারে। শৈবাল স্বভোজী। ছত্রাক পরজীবী, মৃতজীবী বা পরভোজী। একটু আসেন একটু সবাই। থ্যালাফাইটা দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। এদের ভাস্কুলার টিস্যু নাই, এই কারণে তারা হচ্ছে অভাস্কুলার। এদের ভ্রূণ গঠিত হয় না। এদের জননাঙ্গ এককোষী, আবরণে আবৃত। এখন আসেন, এই যে থ্যালাফাইটা যারা আছে, এদের শ্রেণী 2টা। কয়টা শ্রেণী? 2টা। একটা হলো এলগি মানে শৈবাল, একটা হলো ফানজাই মানে ছত্রাক। এলগি এদের ক্লোরোফিল আছে, তাই এরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে। ফানজাই মানে ছত্রাক, এদের ক্লোরোফিল নাই, এই কারণে এরা খাবার তৈরি করতে পারে না, যার কারণে এরা পরজীবী, মৃতজীবী বা পরভোজী হয়ে থাকে। আচ্ছা, এই যে ব্রায়োফাইটা আসলাম, ব্রায়োফাইটার দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। এদেরও ভাস্কুলার টিস্যু নাই, তবে এদের ভ্রূণ গঠিত হয়। ঠিক আছে? এবং এদের জননাঙ্গ কিরকম? বহুকোষী। এদেরকে বলা হয়ে থাকে মস। ব্রায়োফাইটের অপর নাম কি? মস। টেরিডোফাইট দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায়, আকারে বড়। টেরিডোফাইটা এরা ভাস্কুলার, মানে কি জাইলেম ফ্লোয়েম আছে। এদের ভ্রূণ গঠিত হয়। এদের জননাঙ্গ বহুকোষী, বন্ধ্যাকোষের আবরণে আবৃত। টেরিডোফাইটাকে বলা হয় ফান। কি বলা হয়? ফান বলা হয়ে থাকে। টেরিডোফাইটার এক্সাম্পল টেরিস। কি এক্সাম্পল? টেরিস। আমাদের নোটে কিন্তু এক্সাম্পল গুলো খুব ভালোভাবে উপস্থাপন করা আছে। এখন বলেন তো, অপুষ্পক সম্পর্কে কোনো সমস্যা আছে? এই যে অপুষ্পক উদ্ভিদ, থ্যালাফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করেন। কঠিন লাগছে? হ্যাঁ, বিকজ আপনারা তো আগের সময়টা তো ফাঁকি দিয়ে আসছেন, এই কারণে কঠিন লাগছে। আপনারা তো আপনাদের ইন্টারমিডিয়েট তো এটা ছিল, আপনাদের ইন্টারমিডিয়েটে ছিল। অনার্স সেকেন্ড ইয়ারে যখন আপনারা ট্যাক্সোনমি বইটা পড়েছিলেন, সেখানেও ছিল। ফাঁকি দিয়ে তো আসছেন।
4-5টা 10টা কোশ্চেন মুখস্থ করে আসছেন। এখন তো ফেসবুকে অসংখ্য বিভিন্ন গ্রুপ আছে, তারা কি করে, তারা মাত্র 10টা প্রশ্ন দেয় যে 10টা প্রশ্ন পড়লে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এবং এটাই হয়, 10টা প্রশ্ন পড়লেই ফার্স্ট ক্লাস পেয়ে যায়। ফলাফলে কি, বায়োলজির জনককে কেরলা শ্রেণিয়াস, তার রেজাল্ট এইটা। সিজিপিএ 3.50, যখন কোশ্চেন করা হয় বায়োলজির জনককে কেরলা শ্রেণিয়াস, রেজাল্টটা হচ্ছে এরকম হয়ে যায় অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এরপর যাব কোথায়, আমরা কিন্তু যাব এরপরে হচ্ছে ফ্যানেরোগেমিয়া, মানে হচ্ছে সপুষ্পক। মানে কি, সপুষ্পক, এদের ফুল হয়। ঠিক আছে, অনেকের ফল হয়, সবার কিন্তু ফল হয় না। সবার ফুল হয়, অনেকের ফল হয়, সবার কি হয়, বীজ হয়। যেহেতু এদের বীজ হয়, সেহেতু এরা বীজের মাধ্যমে বংশ বিস্তার করে। মনে যে থাকে না স্যার, মনে থাকে না, বারবার রিভিশন করতে হবে, কোনো উপায় নেই, বারবার রিভিশন করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। যেটা বুঝবেন না সেটা জানাবেন, যেটা বুঝবেন না আবার ক্লাসে গিয়ে সেই জায়গাটা দেখবেন, ক্লাসটাকে আটকায় রেখে এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন, যে জায়গাটা মনে থাকে না, যে জায়গাটা বুঝেন না, মুখস্থ করলে কেল্লা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হয়, এদের সবার ফুল হয়, অনেকের ফল হয়, সবার কিন্তু ফল হয় না, সবার কি হয়, বীজ হয়। যেহেতু সবার বীজ হয়, সেহেতু এরা কি করে, বীজের মধ্যে বংশ বিস্তার করে। এই যে ফ্যানেরোগেমিয়া, এই ফ্যানেরোগেমিয়াকে 2টা বিভাগে ভাগ করা হয়। কয়টা বিভাগ, 2টা বিভাগ। 1 নগ্নবীজি বা জিমনোস্পার্মি, জিমনোস্পার্মি, আবৃত বীজি বা হচ্ছে এনজিওস্পার্মি। ঠিক আছে, জিমনোস্পার্মি, এনজিওস্পার্মি। নগ্ন মানে কি, নগ্ন মানে খোলা। তাহলে এই নগ্নবীজি কি, যে সকল উদ্ভিদের ফুল হয়, এদের কি হয়, ফুল হয় কিন্তু ফল হয় না। ফল হয় না বলে বীজ কি থাকে, বীজ নগ্ন অবস্থায় থাকে, সেজন্য এদেরকে বলা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না, ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলা হয়ে থাকে। এদের ফল হয় না কেন, ফল হয় না বিকজ এদের গর্ভাশয় নাই, এদের গর্ভাশয় থাকে না, গর্ভাশয় থাকে না বলে এদের ফল হয় না। এক্ষেত্রে আবার কি, এদের ক্ষেত্রে আবার দ্বিনিষেক ঘটে না। কি ঘটে না, দ্বিনিষেক হয় না। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এগুলা। এক্সাম্পল কি, এক্সাম্পল সাইকাস, এক্সাম্পল হচ্ছে পাইনাস, এক্সাম্পল হচ্ছে নিটাম, এক্সাম্পল হচ্ছে পোডোকার্পাস, এক্সাম্পল কি, এক্সাম্পল হলো গিঙ্কো বিলোবা। বুঝা গেছে? আচ্ছা, এখন আসেন কি, আবৃতবীজি, এদের ফুল হয়, ফলও হয়, এদের কি হয়, বীজও হয়। যেহেতু ফুল হয়, ফল হয়, বীজ হয়, সেহেতু এরা বীজের মাধ্যমে বংশ বিস্তার করে। কার মাধ্যমে, সেহেতু এরা বীজের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। ঠিক আছে, এদের কি গর্ভাশয় আছে, গর্ভাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, এটা আছে। এর পাশাপাশি এদের কিন্তু দ্বিনিষেক ঘটে। কি ঘটে, দ্বিনিষেক ঘটে। এদের প্রধান শ্রেণী 2টা। প্রধান শ্রেণী কয়টা, 2টা। একটা হচ্ছে দ্বিবীজপত্রী, একটা কি, দ্বিবীজপত্রী, আর একটা হলো একবীজপত্রী। দ্বিবীজপত্রীর বীজপত্র 2টা, একবীজপত্রী বীজপত্র 1টা। দ্বিবীজপত্রী শিরাবিন্যাস জালিকাকার, একবীজপত্রীর শিরাবিন্যাস সমান্তরাল। দ্বিবীজপত্রীর প্রধান মূল, একবীজপত্রীর গুচ্ছ মূল। দ্বিবীজপত্রীর উদাহরণ আম, জাম, কাঁঠাল, লিচু। একবীজপত্রীর এক্সাম্পল হচ্ছে ধান, গম, ভুট্টা, খেজুর। ওকে, বোঝা গেছে?
গিঙ্কো বিলোবা এটা হচ্ছে নগ্নবীজির একটা উদাহরণ। ঠিক আছে, গিঙ্কো বিলোবা একটা উদ্ভিদের নাম। এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম। এদিকে সাইকাসও কিন্তু আবার জীবন্ত জীবাশ্ম। বুঝা গেছে? এখন বলেন নগ্নবীজি আবৃতবীজি বুঝতে পেরেছেন কিনা? বুঝা গেছে? এখন বলেন নগ্নবীজি আবৃতবীজি। বলেন দেখি নগ্নবীজি আবৃতবীজি বুঝতে পেরেছেন কিনা? যেসব জায়গায় নীল আকাশ আপু, যেসব জায়গায় বেশি ভুল হয়, যেসব জায়গায় সমস্যা ফেস করেন, সেসব জায়গাগুলো বারবার রিভিশন করতে হবে। ওকে, সেই সব জায়গা বারবার রিভিশন করতে হবে। ঠিক আছে, ভুল তো হওয়া স্বাভাবিক। যেসব জায়গা ভুল হয়, বারবার ভুল হচ্ছে, এই সকল জায়গাগুলোকে বারবার রিভিশন করতে হবে, প্রয়োজনে লিখে পড়তে হবে, প্রয়োজনে আবার ক্লাসগুলো বারবার দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। কারো কোনো কমেন্ট নাই, মনে হয় কেউ যেন বুঝতে পারতেছে না। ঠিক আছে, নগ্নবীজি আবৃতবীজি বুঝেছেন সবাই? নগ্নবীজি আবৃতবীজি সবাই কি বুঝেছেন? ব্রায়োফাইটা কি বহুকোষী? জি, ব্রায়োফাইটা বহুকোষী। ব্রায়োফাইটা বহুকোষী, ছত্রাকই তো বহুকোষী। এককোষী আছে খুবই কম, বেশিরভাগ শৈবাল তো বহুকোষী। ব্রায়োফাইট তো বহুকোষী হবেই, স্বাভাবিক ঘটনা। ক্লিয়ার? এখানে কি হলে সমস্যা, পরবর্তীতে যেন আবার যেন সমস্যা না থাকে, ক্লিয়ার যেন সব জায়গায় হয়ে যায়। ঠিক আছে, আমরা এখন দেখব কি, আমরা এখন দেখব জাতিজনী শ্রেণীবিন্যাস। কি দেখব? আমরা এখন দেখব জাতিজনী শ্রেণীবিন্যাস। এই যে জাতিজনী শ্রেণীবিন্যাস কাকে বলে? উদ্ভিদ সমূহের উৎপত্তির ধারায়, উদ্ভিদ সমূহের বিবর্তনের ভিত্তিতে কিংবা হচ্ছে উৎপত্তির ভিত্তিতে, এই যে উৎপত্তি ও বিবর্তনের ভিত্তিতে আদি হতে উন্নত কর্মধারায় সাজিয়ে যে শ্রেণীবিন্যাস করা হয়, সেই শ্রেণীবিন্যাসকে জাতিজনী শ্রেণীবিন্যাস বলে। কি বলা হচ্ছে? যে উদ্ভিদ সমূহকে উৎপত্তি ও বিবর্তনের ভিত্তিতে আদি ও হতে উন্নত কর্মধারায় সাজিয়ে যে শ্রেণীবিন্যাস করা হয়, সেই শ্রেণীবিন্যাসকে জাতিজনী শ্রেণীবিন্যাস বলে। কি বলে? জাতিজনী শ্রেণীবিন্যাস বলে এটাকে। আচ্ছা, বিজ্ঞানী এংলার প্রান্টন, হাচিনসন বেশি, ক্রনকুইস্ট, তাক্তাজান, স্মিথ, হিকম্যান এদের শ্রেণীবিন্যাসকে জাতিজনী কিংবা আধুনিক শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে। তাহলে আমাদের সিলেবাসের মধ্যে আছে বিজ্ঞানী এংলার প্রান্টনের শ্রেণীবিন্যাস। কার শ্রেণীবিন্যাস? বিজ্ঞানী এংলার এবং প্রান্টল এর শ্রেণীবিন্যাস আমাদের সিলেবাসের মধ্যে আছে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব, আমরা যে আপনাদেরকে পিডিএফ টা সরবরাহ করেছি, সেই পিডিএফ আমরা কেমন করে দেখাইছি। অনেকে তো অনেকজনই আমাদের সাথে তাল মিলাইতে না পেরে আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা, ভুল প্রপাগান্ডা ছড়ায়। তারা দাবি করে যে আমরা নাকি এআই ব্যবহার করে হ্যান্ডনোট তৈরি করি। ঠিক আছে, তাদের উদ্দেশ্যে কিছু অ্যাকচুয়ালি বলার নাই, শুধু একটা কথাই বলতে চাই, আমাদের তো মাথায় কিচ্ছু নাই, আমরা এআই ব্যবহার করে নোট তৈরি করি। আপনাদের মাথায় তো অনেক কিছুই আছে, আপনারা মস্তিষ্ক খরচ করেই হচ্ছে নোট তৈরি করেছেন। তো সরাসরি লাইভে আসেন না কেন? আমাদের মতো লিখে লিখে পড়ান না কেন? কেন বোর্ড দেখে দেখে, স্ক্রিন দেখে দেখে পড়ান? কিন্তু লাইভে এসে পড়ান না। আমাদের মাথায় তো কিচ্ছু নাই, আমরা তো সবকিছু এআই দিয়েই করি আপনাদের ভাষ্য মতে, ঠিক না? লাইভে এসে পড়ান আমাদের মতো করে, লিখে লিখে, লাইন বাই লাইন।
দাগায় দাগায় না পড়িয়ে পড়ান না, তখন বোঝা যাবে। ঠিক আছে, আমরা তো আর এমনটা না যে বইয়ে যা আছে হুবহু কপি করে বসাই দিছি। ঠিক আছে, এমন মূর্খামি আমরা করি না, এক্ষেত্রে স্টুডেন্টের লস হবে। আমরা সাধারণ চেষ্টা করি যত স্টুডেন্টের হচ্ছে প্রয়োজন, যেভাবে পড়া উচিত, যেভাবে সাজেস্ট করা উচিত, আমরা নোটটাকে এভাবে সাজানোর চেষ্টা করেছি যেন একটা স্টুডেন্ট যতটুকু প্রয়োজন ততটুকু পড়তে পারে, সেজন্য নিজেকে যাচাই করতে পারে। আর ক্লাসগুলো তো আমরা এমনি এমনি নিচ্ছি না, বুঝা গেছে? স্যার দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র দুই ভাগে ভাগ করা যায়, এটা বলাও যায়। আমের ভিতরে যে আটি আছে, আপনি আটি দেখবেন দুইটা অংশ আছে আটিটাতে। আমের ভিতরে আটির ভিতরে শস্য আছে, শ্বাস আছে, এর ভিতরে দেখবেন যে দুইটা পার্ট আছে। কিংবা এই যে কাঁঠালের যে বীজ আছে, বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয় তখন দেখবেন যে ছোট একটা অংশ ফেটে যায়, যেখান থেকে চারা বের হচ্ছে, ওটা একটা অংশ, বাকিটা একটা অংশ। তার মানে কি বীজপত্র দুইটা। ঠিক আছে কিনা? এমন হচ্ছে অবস্থা। আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের যে পিডিএফ যেটা আছে, একটু দেখি আমরা সেখানে কেমন করে উপস্থাপন করেছি অ্যাকচুয়ালি। এই ইজি বায়োলজি বিডি এখনো লেখা আছে এখানে। এই দেখি আমাদের পিডিএফটার কি অবস্থা। বেশিক্ষণ ক্লাসে আমরা বেশিক্ষণ নাই, সর্বোচ্চ 10 মিনিট। আমরা ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। এই যে আমাদের পিডিএফ চলে আসছে না? আমাদের যেরকম পিডিএফ রেডি আছে, আমরা কি চাইলে পারতাম না যে পিডিএফ দেখে দেখে পড়াইতে? নাকি এখন তারা বলবে আমাদের নামে যে আমরা পিডিএফ দেখে দেখেও পড়াইতে পারি না? তারা কি আমাদের নামে এটা বলবে? হ্যাঁ, আমার তো মনে হয় না, বলতেও পারে, তাই না? আমাদের মনে হয় তারা এটা বলতেও পারে। এই যে দেখেন, জাতিজনিত শ্রেণী বিন্যাস পদ্ধতি, সিলেবাসে যেটা আছে আমরা সেটাই পড়ার চেষ্টা করতেছি। সিলেবাসে আছে বিজ্ঞানী এংলার প্রান্টলের শ্রেণী বিন্যাস, আমরা এখন একটু সেটাই দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সবাই একটু ফোন, আপনাদের যে ফোন আছে ফোনে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেন, একটু দেখার চেষ্টা করেন আমাদের সাথে। বিজ্ঞানী অ্যাডলফ এংলার এবং কার্ল প্রান্টল, কয়জন বিজ্ঞানী? দুইজন বিজ্ঞানী। কি কি নাম? বিজ্ঞানী এই যে এংলার, এই যে প্রান্টল, কয়জন বিজ্ঞানী? দুজন বিজ্ঞানী। কোথাকার? জার্মানের বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ছিলেন। তারা একটা বই লিখেছিলেন জার্মান ভাষায়, ডাই ন্যাচারালিকেন প্লানজে ফ্যামিলিয়ান। এই যে বই, জার্মান ভাষার বই, জার্মান ভাষা। এখানে তারা কি করছে, বিশাল বইতে তারা জাতিজনিত শ্রেণী বিন্যাস প্রকাশ করে। এখানে খণ্ড ছিল কয়টা? 20টা খণ্ড। তারা যে কাজটা করেছে যে তারা কি করছে, উন্নত এবং অনুন্নত জীব তারা বোঝাইছে। গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে তারা সরল থেকে জটিল পুষ্পিক বৈশিষ্ট্য, পুষ্প মানে ফুল, তারা চেষ্টা করেছে যে জটিল পুষ্প এবং সরল পুষ্প, তারা প্রথমে সরল পুষ্পকে আগে স্থান দিয়েছে, ধীরে 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 কি হয়ে গেছে, জটিল হয়ে গেছে এই অবস্থাটা। এই যে তাদের শ্রেণীবিন্যাসটাকে ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস স্বীকৃতি প্রদান করেছে। এখানে কয়টা বিভাগ আছে? 13টা বিভাগ। এর মধ্যে 10টা শৈবাল। 10টা কি? শৈবাল। একটা ছত্রাক, একটা টেরিডোফাইট কিন্তু এখানে আছে। আচ্ছা, আমরা এখন একটু দেখার চেষ্টা করি এদের শ্রেণী বিন্যাসটা। তাহলে ফার্স্টলি এখানে কি মাথা রাখতে হবে? ফার্স্টলি এখানে মাথা রাখতে হবে যে বিজ্ঞানী এংলার প্রান্টল, তারা হচ্ছে বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাদের একটা
জাতীয় শ্রেণীবিন্যাস তারা হচ্ছে একটা বিশাল বই প্রকাশ করেছিলেন। এই বইয়ে মোট 20টা খণ্ড ছিল। এই যে শ্রেণী বিন্যাসটাতে মোট 13টি বিভাগ ছিল। কয়টা বিভাগ? 13টা বিভাগ। এর মধ্যে 10টা ছিল শৈবাল, একটা ছিল ছত্রাক, একটা ছিল টেরিডোফাইট। বুঝা গেছে? এবং তারা এই শ্রেণী বিন্যাসের মধ্যে তারা যে প্রধান ভিত্তিটাকে স্থান দিয়েছে সেটা হচ্ছে সরল থেকে জটিল পুষ্পের অবস্থান তারা কর্মধারায় সাজিয়েছিলেন। প্রথমে আছে বিজ্ঞান ডিভিশন 1 সিজোফাইটা। এক্ষেত্রে তারা এককোষী অণুজীবকে তারা স্থান দিয়েছে। সোজা কথা, এককোষী জীব, যেমন জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়া। আচ্ছা, মিক্সোথ্যালাফাইটা, এটা হচ্ছে ছত্রাকের রাজ্য, ছত্রাকের বিভাগ। কার বিভাগ? এই যে স্লাইম মোল্ড কার বিভাগ? ছত্রাকের বিভাগ। ফ্লাজিলেটি, এটা কি? এলগি, শৈবালের। ডাইনোফ্লাজিলেটি, এদের ফ্লাজেলা 2টা আছে। কয়টা? 2টা ফ্লাজেলা। তারপর বেসিলারিও ফাইটা, নেভিকুলা, তারা কি করছে? তারা এটাকেই হচ্ছে সাধারণত নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল এটা বলা যায়। ভালো করে বললে ডায়াটম। কি তারা করছে? এটাকে ডায়াটম। এটাই অ্যাপ্রোপ্রিয়েট, ডায়াটম। ঠিক আছে। তারপর কি আছে? কনজুগেট শৈবালের মধ্যে ক্লোরোফাইসি, এটা হচ্ছে সবুজ শৈবাল। কি শৈবাল? সবুজ শৈবাল, ক্লোরোফাইসি। আচ্ছা, ক্যারোফাইটা, ফিওফাইসি, বাদামি শৈবাল, বাদামি। রোডোফাইসি, লোহিত শৈবাল, মানে কি? লাল শৈবাল। ইউমাইসিটিস, এটা হচ্ছে ছত্রাকের। অ্যালবিউগো। এমব্রায়োফাইটা অ্যাসিফোনোগ্যামি, মানে ভ্রূণ হবে কিন্তু বীজ হবে না। এখানে একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। এবং এমব্রায়োফাইটা সিফোনোগ্যামা, এখানে আছে ভ্রূণ হবে এবং বীজ হবে। একটা হচ্ছে নগ্নবীজী এবং একটা হলো আবৃতবীজী। ভাই, এখান থেকে খুব বেশি কিছু করার প্রয়োজন নাই। এটা ভালো ইম্পর্টেন্ট হচ্ছে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞানের সিলেবাসটা আছে, সেক্ষেত্রে বিস্তারিত পড়তে হয়। ঠিক আছে, আমরা যতটুকু আলোচনা করেছি এর বেশি কিছু করার প্রয়োজন নাই। কি কি পড়বেন শুনেন। সার্জনের শ্রেণী বিন্যাস কোন বিজ্ঞানী দিয়েছিলেন? এখানে এলমার প্রান্টল। খণ্ড ছিল কয়টা? একটা বইয়ে কয়টা খণ্ড ছিল? 20টা খণ্ড ছিল। তারা কিসের ভিত্তিতে এটা করছে? যে সরল পুষ্প থেকে জটিল পুষ্প তার অবস্থান নির্ণয় করছে। এখানে মোট বিভাগ কয়টা? মোট বিভাগ ছিল হচ্ছে 13টা। এর মধ্যে ছত্রাক কয়টা? ছত্রাক ছিল হচ্ছে একটা। শৈবাল কয়টা? শৈবাল ছিল হচ্ছে এখানে 10টা। ঠিক আছে। এখন দেখেন যে এই যে ভ্রূণযুক্ত উদ্ভিদের বিভাগ ছিল কয়টা? 2টা। একটা হচ্ছে এমব্রায়োফাইটা অ্যাসিফোনোগ্যামি এবং হচ্ছে একটা এমব্রায়োফাইটা সিফোনোগ্যামি। যেটা হচ্ছে ভ্রূণযুক্ত বীজহীন, এর উপবিভাগ কয়টা? 2টা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। যাদের ভ্রূণ আছে এবং বীজ আছে এদের উপবিভাগ কয়টা? 2টা, একটা হচ্ছে নগ্নবীজী, একটা হচ্ছে আবৃতবীজী। এই যে এতটুকু আলোচনা, ভাই বেশি কিছু প্রয়োজন নাই আর। হ্যাঁ, বেশি কিছু প্রয়োজন নাই আর বেশি কিছু আসবেও না। ওকে, বেশি কিছু প্রয়োজন নাই এবং বেশি কিছু এখানে পরীক্ষায় আসবেও না। ওকে, তাহলে আমরা একদম শেষ মুহূর্তের দিকে আসি। স্যার, পিডিএফ এ ওয়াটারমার্ক গুলো না, আপনাদের ফটোকপি যেগুলো করেন সেখানে ওয়াটারমার্ক গুলো অত বেশি স্পষ্ট বা ক্লিয়ার আসে না, কিন্তু ওয়াটারমার্ক দেওয়া দরকার আছে ভাই। বাংলাদেশে পাইরেসি শেষ নাই। ঠিক আছে, আমাদের এই নোটের পিছনে আমাদের অক্লান্ত পরিশ্রম আছে। আমার ম্যানেজারের, আমার অ্যাডমিনের অক্লান্ত পরিশ্রম আছে। আমার ম্যানেজার এখনো বসে কাজ করতেছে এই পিডিএফ তৈরি করতে, নোট তৈরি করতে। দেখেন, আমরা যে ফটোকপি করছি সেখানে খুব বেশি সমস্যা আসছে, ওয়াটারমার্ক সমস্যা আসেনি। তো হয়তো ফোনে পড়লে সমস্যা আসতে পারে, কিন্তু আমাদের ফটোকপি করে যখন করবেন, যখন প্রিন্ট করবেন, তখন তো সমস্যা আসবে না। আমরা কি বলেছি? আমরা বলেছি যে আপনারা হচ্ছে দোকানদারের সাথে কথা বলে আমাদের এই পিডিএফটাকে আপনারা ফটোকপি করে নেবেন, তখন পেজ প্রতি 2 টাকা করে নেবে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে আছি,
এই যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের অ্যান্সার আপনারা 2 মিনিটের মধ্যে করে ফেলবেন। এই 5টা প্রশ্নের অ্যান্সার প্রত্যেকে অ্যান্সার করবেন, প্রত্যেকে অ্যান্সার করবেন। 2 মিনিট সময়, 2 মিনিট। এই যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের অ্যান্সার আপনারা 2 মিনিটের মধ্যে করে ফেলবেন সবাই। সব সাবমিট দিছো না? শীট গুলো হাতে নিয়ে ক্লাস করলে ভালো হবে। আমরা তো শীট তো এই জন্য আপনাদেরকে দিয়েছি তো। Ninja bolam, ninja bolam itu sebuah keunggulan kata mereka dokter darah. দিলে আমি জানি সেন্সিটিভিটি সবগুলো একসাথে দেয় না, 3টা পিক্সেল দেয় একসাথে, 3টার বেশি দেয় না। Sensitivity ada bakat ada. Jika jadi pasar di sini ada. Ada ya sih. Anda masih di sensitivity ada yang পারপ্লেক্সিটি এবার রিডিং এর জন্য ভালো, পারপ্লেক্সিটি। 8-10টা দিয়ে আমি কাজ করি। হ্যাঁ সিরিয়াস। দেখেন এখানে আমার এখানে 4টা আছে, একটা দুটো তিনটা চারটা রানিং আছে, এছাড়া আছে ভিডিও না আছে। সবাই সবাই অ্যান্সার করেন, সবাই প্রত্যেকে অ্যান্সার করবেন। আচ্ছা, আমরা একটু সলিউশনে আছি। বেশ কয়েকজন আমরা দেখলাম যে একটা করে অ্যান্সার অনেকে ভুল করার চেষ্টা করেছেন আপনারা। নরম কাণ্ড বিশিষ্ট ছোট উদ্ভিদ কে বলা হচ্ছে বিরুৎ। কি বলা হচ্ছে? বিরুৎ। ইংরেজি নাম হার। ঠিক আছে। গুল্ম হচ্ছে ঝোলা বিশিষ্ট উদ্ভিদ যার গোড়া থেকে শাখা প্রশাখা বের হয়। বৃক্ষ হচ্ছে একক কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ। ওকে। থিওফ্রাস্টাস রচিত গ্রন্থের নাম কি? হিস্টোরিয়া প্লান্টারাম। কি নাম? হিস্টোরিয়া প্লান্টারাম। এর ইংরেজি নাম কি? যে ইনকারি ইনটু প্লান্টস। ইনকারি ইনটু প্লান্টস। ওকে। জেনেরা প্লান্টারাম হচ্ছে জেনেরা প্লান্টারাম বইটা হলো বেন্থাম হুকারের অরিজিনাল। ভাস্কুলার টিস্যুযুক্ত অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী কোনটি? টেরিডোফাইটা। দেখেন, ছত্রাকে ভাস্কুলার বান্ডেল নাই, শৈবালেও নাই, ব্রায়োফাইটাতেও নাই। যারা টেরিডোফাইটা অর্থাৎ যারা ফার্নবর্গীয় উদ্ভিদ, এদের ক্ষেত্রে কিন্তু ভাস্কুলার বান্ডেল আছে। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কোনটা? প্রজাতি।
শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক প্রজাতি, মৌলিক একক সেটাও প্রজাতি। বিজ্ঞানী জন রে প্রজাতি কিংবা স্পিসিস শব্দটাকে সর্বপ্রথম ব্যবহার করেছেন। ওকে, ত্রিপদ নামকরণ সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? এক্ষেত্রেই অনেকের ভুলটা বেশি হয়েছে। বিজ্ঞানী স্লেগেল। বিজ্ঞানী স্লেগেল ত্রিপদ নামকরণ সর্বপ্রথম ব্যবহার করেন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক, শ্রেণীবিন্যাসের জনক। এরিস্টটল তিনি হচ্ছেন জীববিজ্ঞানের জনক, প্রাণীবিজ্ঞানের জনক। বিজ্ঞানী বেনথাম হুকার তারা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস দিয়েছিলেন। এক্ষেত্রে একটু অ্যান্সারটা মিলিয়ে নেন সবাই। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ বি এ বি বি এ বি ডি ডি ডি। একটু অ্যান্সারটা মিলিয়ে নেন, এ বি ডি ডি ডি। একটু আপনার প্রত্যেকে অ্যান্সারটা মিলিয়ে নিন, ঠিক আছে? আরেকটা যেটা ঘোষণা হচ্ছে আমাদের, যদিও শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই যে অধ্যায়টা আছে আমরা লেকচার 2টা দিয়েছিলাম, এখন মনে হচ্ছে লেকচার 3টা প্রয়োজন হবে, ঠিক আছে? তবে আপনাদের সুবিধার জন্য লেকচার যেটাই প্রয়োজন হয় আমরা সেটাই সরবরাহ করব, চিন্তার কিছু নাই। বেশি হলে বেশি দেব। ওই তাল গোল পাকিয়ে, ঠিক আছে, জোয়া খিচুড়ি বানিয়ে একদিন একটা লেকচার শেষ, একদিন একটা অধ্যায় শেষ, নিজেই কিছু বুঝি না, আপনাদের কি বুঝাবো, দেখে দেখে পড়াবো, এরকম মেন্টালিটি ভাই আমাদের নাই, ঠিক আছে? এরকম মেন্টালিটি আমাদের নাই। এবং দ্বিতীয়ত কথা, যারা আপনারা আমাদের কোর্সে ভর্তি আছেন 800+ স্টুডেন্ট, আপনারা যদি আমাদের কোর্সে নতুন যারা ভর্তি হতে চান তাদের উদ্দেশ্য বলছি, যারা ভর্তি আছেন তাদের উদ্দেশ্য বলছি, যদি আপনারা আমাদের কথা মতো চলতে চান, যদি পরিশ্রম করতে চান, যদি পড়াশোনা করতে চান, যদি ক্লাস করতে চান, যদি পরীক্ষা দিতে চান, তাহলেই আপনারা আমাদের কোর্সে ওয়েলকাম। অন্যথায় আমরা ভর্তিও নেই না, ক্লাসও করাই না, পরীক্ষা দেওয়ার সুযোগ দিই না, ভর্তি বাতিল করে দেই। বুঝা গেছে? সফল তারাই হবে যারা পরিশ্রম করবে। আজকে ক্লাসে ছিল সর্বোচ্চ মনে হয় 189 জন, বাকি যে 6 জন ক্লাস করে নাই, ওই 6 জনের তুলনায় 189 জন অবশ্যই এগিয়ে থাকবে। আমি আপনাদের শিক্ষক হিসেবে ঘোষণা করলাম এটা, অবশ্যই এগিয়ে থাকবেন। যারা ক্লাস করে নাই তাদের চেয়ে অবশ্যই এগিয়ে থাকবেন। বিকজ এটা আপনার পরিশ্রম, দ্বিতীয়ত রিভিশন, দ্বিতীয়ত কি যে জ্ঞান অর্জনের তাড়না থেকে। আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।